শেখানো হয় ছেলেদের কখনো কাঁদতে নেই। ভারতবর্ষে 53% বয় চাইল্ড আর সেক্সুয়ালি অ্যাবিউজড। পুরুষ মানুষের মেন্টাল হেলথ নিয়ে সারা পৃথিবীতে তোলপাড় চলছে। সব মেয়েও যেমন ভালো নন, সব ছেলেও ভালো নন, তেমনি সব মেয়েই খারাপ নন, আবার সব পুরুষই রেপিস্ট নন। পুরুষরা যদি দিনের পর দিন এত বিপদের মুখে পড়ছে, পুরুষ মানুষের নিজেদের দোষ। কিন্তু ছেলেরা তো দিদি এখন মানে বিয়ে করতে ভয় পাচ্ছে। স্বাভাবিক, এটা মেয়েদের বুঝতে হবে। 498 কেসে ফাঁসিয়ে দেওয়া শুধু হচ্ছে। 498 নয়, অনেক কিছুই। দিন বদলে গেছে। আপনার মা কি করেছেন, আপনার ঠাকুমা কি করেছেন, সেই হিসেবে আজকের মেয়েদের বিচার হবে না। নট অল মেন বাট অলওয়েজ আ মেন। যদি ছেলে একটুখানি বউকে সাপোর্ট করলো বা তাকে একটু বেশি প্রায়োরিটি দিল, তখন সে হয়ে যায় আমার বাবু বদলে গেল। না না, সে বড় কিছু করার নেই। আপনার স্বামীও বদলেছিলেন সম্ভবত, আপনি যখন বিয়ে করে এসেছিলেন তখন আপনার এটা মনে হয়নি, আপনার শাশুড়ির মনে হচ্ছিল। যারা একবার পঞ্চায় তারা যে তারপরেও বারবার জিনিস চাইবে এটা আপনি বোঝেননি, আপনি ন্যাকা। আমি দেখেছি বাজনা বাজালে, গান গাইলে, ছবি আঁকলে, এই ধর মেয়েলি, আলপনা দিলে মেয়েলি, বা যে ছেলে রান্নাও করেন, বাবা তো ছেলেটা সারাদিন রান্না করে থাকে কেন, আমি বুঝতে পারছি না কাজকর্মের কেন জেন্ডার হবে। আর শ্বশুরবাড়ি না চাইলে আপনি চাকরি ছেড়ে দেবেন? বর না চাইলে বর আপনার জন্য চাকরি ছাড়তো? এই চাকরি, সম্পর্ক, পরিবার, এর বাইরেও কি পুরুষদের একটা জগৎ আছে? পুরুষ মনে করেন নাকি? পুরুষরাও প্রতিনিয়ত ভেতরে ভেতরে ধর্ষিত হয়ে যাচ্ছে, যেটা বোধহয় আমরাও বুঝতে পারছি। পুরুষ মানুষকে কনজিউমার হয়ে উঠতে হবে, তাকে নিজের সাজগোজে নজর দিতে হবে, নিজের জামা কাপড়ে নজর দিতে হবে, নিজের জন্য খরচা করতে হবে। একদমই তাই। অল বেঙ্গল মেন্স ফোরাম বা পার্সোনাল অ্যাকাউন্টে মেন্স রাইটের কথা বলতে শুরু করেছিলাম, তখন আমার খুবই নিকটজন আমায় বলেছিলেন আমি মারধরও খেতে পারি লিঙ্কডিনে এটা নিয়ে। কিন্তু ছেলেদের এটা বুঝতে হবে যে এটা হেরে যাওয়ার লড়াই নয়, আর এটা ইমোশনের লড়াইও নয়। এইটা নিয়ে ভাবতে হবে, এটা নিয়ে লড়াই করতে হবে। লড়াই না করে কিছু পাওয়া যাবে না। সবার জন্য যদি একটা কমিশন থেকে থাকে, তাহলে পুরুষ মানুষ কি অপরাধ করেছে যে তার জন্য একটা অ্যাটলিস্ট কমিশন থাকলো না? আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ছেলেদের কখনো কাঁদতে নেই, তাদের সমস্ত দায়িত্ব নিতে হয়। কিন্তু এই দায়িত্বগুলো নিতে নিতে ছেলেরা ভেতরে ভেতরে যে ভেঙে পড়ছে, সেটা কি আমরা কখনো লক্ষ্য করেছি? আজকের এই পডকাস্টে আমরা আলোচনা করেছি পুরুষের অধিকার, তাদের মানসিক চাপ এবং তাদের অনেক না বলা কথা নিয়ে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন MRA নন্দিনী ভট্টাচার্য ম্যাম এবং আমি আপনাদের সকলের প্রিয় হোস্ট নন্দিনী। সম্পূর্ণ এপিসোডটা শেষ অবধি দেখুন এবং ঝটপট সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী। ওয়েলকাম ম্যাম টু নতুন পাতা সাথে নন্দিনী। কেমন আছেন? খুব ভালো। থ্যাংক ইউ ম্যাম আমাদের স্টুডিওতে এসে আমাদের এতটা সময় দেওয়ার জন্যে। আমিও খুব কৃতজ্ঞ যে আপনারা ডেকেছেন, কারণ আমি এই কাজটা করতে এসে সবসময় একটা জিনিস ভেবেছি যে যত বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, কারণ আপনাদের এই পডকাস্টেরও নিশ্চয়ই একদল শ্রোতা আছেন যে আবার তাদের কাছে নতুন করে পৌঁছানো যাবে, কাজে আমার সবসময় লক্ষ্য এটাই থেকেছে। অনেক ধন্যবাদ দেখার জন্য। ম্যাম আমরা তো সবসময়তে বলে থাকি সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু এই রমণীর জায়গায় একটা লাইন আছে জানেন তো, গুণবান পতি যদি থাকে তার শোনে, এটা আর কেউ বলেন না। এটা আমরা কেউ বলি না এবং রমণীর জায়গায় পুরুষকেও বোধহয় এবার কেন এরকম হলো না যে সংসার সুখের হয় পুরুষের গুণে, গুণবতী নারী যদি থাকে তার শোনে? অর্থাৎ আমরা ধরেই নিয়েছি সংসার সুখের হবে যেমনই রমণী হোক তার গুণে। আবার বলছি কি, গুণবান পতি যদি থাকে তার শোনে, মানে পতিটিকে অলওয়েজ গুণবান হতেই হবে। উল্টোটা কেন নয়, সংসার সুখের হয় পুরুষের গুণে, তাহলে গুণবতী নারী যদি থাকে তার শোনে, মানে নারীর গুণবতী হওয়াটা জরুরি। তাহলে দেখবেন এই ধরনের ডিসক্রিমিনেশন সবসময় ছিল। আপনি দেখবেন একটি মেয়ে যখন বিয়ে হয়ে যায়, আমি যাই বলছি এখনও বেশিরভাগ সময় মেয়েরা তো যান, তাদেরকে তাদের মেয়ের বাবা মা আজীবন দেখে আসছি যে ছেলের মানে ছেলেটিকে বলেন আমার মেয়েটিকে একটু দেখে শুনে রেখো। আচ্ছা, ছেলের বাবা মা মেয়েটি বাড়িতে যাওয়ার পর কোনো দিন কি কোথাও বলতে শুনেছেন যে আমার ছেলেটিকেও একটু দেখে শুনে রেখো, তোমার হাতে দিলাম বা কিছু? কেন? এইটা তো নয় যে মানে মেয়েটি তাদের বাড়িতে গেলেও এটা তো ঠিকই যে এরপরে মেয়েটি মোটামুটি ছেলেটিকে দেখে শুনে রাখে। মানে এটা কিন্তু আমাদের ঠাকুমা দাদুর আমল থেকেও প্রায় হয়ে এসেছে যে মোটামুটি স্ত্রীর হাতেই দায়িত্ব বর্তায়। যদি আপনি খোঁজ খবর নেন না, দেখবেন অন্দরমহলে মোটামুটি সেটাই হয়েছে। নিয়ম তো মানে ব্যতিক্রম তো নিয়মেরই প্রমাণ। তো কিন্তু কোনো দিন কোথাও বলতে শুনেছেন যে নারীটিকে বলা হয় তো মানে আমাদের ছেলেটিকেও একটু দেখে শুনে রেখো? মানে এটা আমরা ভাবিনি, ছেলের বাবা মাও কিন্তু কোনো দিন ভাবেন না।
আজকে যে ভাত কাপড়ের ব্যাপারটা দেখবেন সিরিয়াল টিরিয়ালে বা সিনেমায় আজকাল খুব দেখানো হয়, মেয়েটাও সঙ্গে বলছে আমি দায়িত্ব নিলাম, কিন্তু এটা কিন্তু এখনও না কেউ হাসির আইদার একটা হাসির ব্যাপার হয় বা একটা ভীষণ একটা দেখানো হয় যে এটা একটা ভীষণ রেবেল ব্যাপার, কিন্তু এটাই কেন স্বাভাবিক হলো না? আজকের মেয়েরা তো, আমি আগেকার দিনে মেয়েদের কথা ছেড়ে দিলাম, আজকের মেয়েরা তো অনেকেই বেশিরভাগই রোজগার করেন, কিছু না কিছু কিন্তু করেন, দেখবেন অনেকে রিলস করেও যদি পয়সা রোজগার করছেন তো সেটাও তো ইনকাম। তো এটা কেন স্বাভাবিক নয়? আজকে আইদার এই প্রথাটা কেন তুলে দেওয়া হবে না, বা দুজনের জন্যেই কেন হবে না ব্যাপারটা? এখনও এটাকে কিন্তু নিয়ম বলে মান্যতা দেওয়া হয় না। তো আমার এগুলো খুব প্রশ্ন। আমরা মেয়েরা কতকাল আর নিজেদের এরকম দুধভাত করে রাখবো? আমরা কেন পাশাপাশি দাঁড়াবার, মানে যেটা রবীন্দ্রনাথ কবেই বলে গিয়েছিলেন যে আমাকে সামনে রাখবে বা পেছনে রাখবে কোনোটাই নয়, আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, আমাকে পাশে রাখবে সেটাই আমার সম্মান। কিন্তু আমরা কি সত্যিই তাই থাকতে চাই? আমরা এদের ডমিনেট করে ভাবছি আমরা সামনে সামনে যাব, নয়তো আমরা ভাবছি আমরা পেছনে থাকবো, পুরুষ মানুষ প্রোভাইডার। কোনোটারই তো দরকার নেই আমার মনে হয়। আমরা পাশে থাকতে পারলেই ভালো হয় না? দায়িত্বটা সবসময় পুরুষ মানুষই কিন্তু সেই নেবে। পাশে থাকতে চাইবো, কিন্তু সেই পাশে থাকার জন্য যে অ্যাকাউন্টেবিলিটি সেটা নিতে বললেই কিন্তু আমাদের গন্ডগোল হয়ে যাবে। আমরা নিতে চাই না সেটা জেনারেলি, কাজে কর্মে সব জায়গায়। এমনি জেনারেলি মানুষ দেখবেন অ্যাকাউন্টেবিলিটি, সেটা পুরুষ নারী নির্বিশেষে, অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন আসলেই মানুষের গন্ডগোল হয়ে যায়, তখন মানুষ পিছু হটে সব কিছু থেকে। এই যে আপনি কাজে কর্মের কথা বললেন, প্রাইভেট সেক্টরগুলোতে ভীষণভাবে বলা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি আনতে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের প্রমোশনগুলো খুব তরতর করে হয়ে আমি যাচ্ছে। আপনাকে একটা কথা বলি, যে জেন্ডার ইকুয়ালিটি বলা হচ্ছে না, মেয়েরা কিন্তু মেয়েদের পিছিয়েও দিচ্ছেন। কারণ যেহেতু আমি অনেক কর্পোরেটে যাই পশের লেকচার দিতে, কিছু আইসিসি কমিটি আজকাল আমাকে সদস্যও করেছেন, এক্সটার্নাল টিম মেম্বার। এই যে অনেক মেয়ে করছেন, আমি সব মেয়ে অবশ্যই বলছি না, এখনও অনেক মেয়ে আছেন যাদের ওপর কিন্তু এই ধরনের মানে মি টু যেটাকে বলা হয় বা এগুলো করা হয়, তারা কিন্তু বলেন না। কারণ তাদের অনেকেরই চাকরির টাকাটা হয়তো তাদের সংসারে লাগে, তারা জানেন এরকম কমপ্লেন করলে আমার চাকরিটা যেতে পারে, তারা কিন্তু চুপ করেই আছেন। কিন্তু কিছু মেয়ে হয়তো অনৈতিক সুবিধে নেবার জন্য এই ধরনের কমপ্লেন করছেন, বা ভেতরের ব্যক্তিগত রাগ ঝাল মেটাবার জন্যে। এরকমও আছে যে বসের পারফরমেন্স অ্যাপ্রাইজালটা পছন্দ হয়নি বলে তার নামে এরকম করে দিয়েছেন, বা বস হয়তো তাকে একটু বকাবকি করেছেন, কাজটা পছন্দ হয়নি বলে করে দিয়েছেন। এগুলো নিজের চোখে দেখা। একটি অদ্ভুত ঘটনা এসেছে যে আজকাল হয়েছে না যে অফিসের বিভিন্ন টিম বা বাইরে যান একটা ট্রেনিংয়ের জন্যে, একটা মানে রিল্যাক্সেশনও হবে বা ট্রেনিংও হবে, সেখানে মানে দুটি মেয়ে এবং একটি ছেলে রাত্রিবেলা তারা একটা রুম শেয়ার করেছেন, এবং অফিসের অন্য লোক কিন্তু তারা কেউ জানেন না, সবাই ঘরে ঢুকে গেছেন, তারপরে কে কী করছে জানার কথা নয়, সোয়াপিং কাইন্ড অফ আ থিং। তারপরে সেটা নিয়ে কিন্তু একটা ঝামেলা তৈরি হয়েছে, তখন তারা এই সমস্ত শুরু করেছেন কমপ্লেন। তো সেটা তো কারুর দায়িত্ব নয়, সবাই তো গ্রোন আপ, সবাই তো প্রাপ্তবয়স্ক, সেই যে সুবিধা নেওয়ার কথা, বহু এরকম ফলস কমপ্লেন। এবং সেই ক্ষেত্রে বহু এইসব মেয়েরা কিন্তু সেই নিয়মকানুনগুলোও জানেন না, যে কদিনের মধ্যে করতে হবে, কি করতে হবে না করতে হবে, তার ফলে তারা যখন তখন এগুলো করেন, আবার এমনি নিয়মের মধ্যে থেকেও করেন। কিন্তু এরা এটা বুঝতে পারেন না, যদি এই কমপ্লেনটা মিথ্যে প্রমাণিত হয়, সব দুনিয়ার মতন কর্পোরেট ওয়ার্ল্ডেও একটা দুনিয়া আছে, যে আপনার নামে একটা এরকম যদি প্রমাণিত হয় যে আপনি মিথ্যে কমপ্লেন করেন, আপনার এই স্বভাব আছে, আপনার কিন্তু অন্য কর্পোরেটে চাকরি পাওয়াটাও মুশকিল হবে। মহিলাদের বলছি, আর ছেলেদেরও বলতে চাই, আপনারা যদি এটা করেন আর সেটা যদি সত্যি প্রমাণিত হয়, তখন আপনার জন্যও কিন্তু চাকরি পাওয়া প্রবলেম হবে, যে এই ছেলেটির এরকম স্বভাব আছে। দুজনের জন্যই এটা বলতে চাই। কাজেই আপনারা চাকরি, আমি যেমন কলেজের ছেলেদের ক্ষেত্রে কিছুদিন আগে বলেছিলাম, ছেলে মেয়েদের ক্ষেত্রে, কলেজটা পড়াশোনার জায়গা, পড়াশোনা করতে এসছেন, ওটা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করার জায়গা নয়, ওটা স্বয়ম্বর সভাও নয়। বাবা মা অনেক পয়সা টয়সা দিয়ে কষ্ট করে পড়তে পাঠিয়েছেন, নিজেদের কেরিয়ারটা তৈরি করুন। তেমনি কোম্পানিটাও বলতে চাই তাই, কর্পোরেটটা এই জিনিসগুলো করার জায়গা নয়। আপনারা হয়তো অনেকের হাজব্যান্ড, কারুর ওয়াইফ, তাও যদি নাও হন, আপনাদের ব্যক্তিগত একটা সম্পর্ক গড়ে উঠতেই পারে, সেটা পরবর্তীকালে বিয়েতেও পর্যবসিত হতে পারে কি নাও হতে পারে, কিন্তু এগুলো করার জায়গা কিন্তু নয়। ওটাও আপনাদের কাজের জায়গা। কাজের জায়গায় আমার মনে হয় 100% প্রফেশনাল থাকাটাই বাঞ্ছনীয়। আমরাও কর্পোরেটে চাকরি করেছি, সেই সমস্ত কর্পোরেটে যেখানে চাকরি করে এসেছি, আজও অসম্ভব সুসম্পর্কই সবার সঙ্গে বজায় আছে। তার কারণ আমরা কর্পোরেটের যেটা বেসিক রুল, সেগুলো মেনে চলেছি সবসময়। এখন হাইলি প্রফেশনাল আজও আছি নিজের এই কাজের ক্ষেত্রেও। মনে করি কাজটা কিন্তু কাজ। এই যে আপনারা করেন না, কাজের জায়গাটাকে একটা ইয়ার্কির জায়গায় পরিণত করেছেন, তো এরকম করে কিন্তু ওই যে অ্যাকাউন্টেবল হতে হবে সব জায়গায়।
মেয়েরা, বহু মেয়ে আছেন সব কিছুকেই, যে কোনো ওয়ার্ল্ডেই সব কিছুকেই না একটা ছেলে খেলায় পর্যবসিত করতে চাইছেন অনেক মেয়ে। আমি এরপরে আবার আপনার এই পডকাস্টটা যেই এয়ার হবে তখন আমাকে গালাগাল দিতে একদল নেমে পড়বেন, কিন্তু আমি সব ক্ষেত্রেই বলতে চাই সব মেয়েও যেমন ভালো নন, সব ছেলেও ভালো নন, তেমনি সব মেয়েই খারাপ নন, আবার সব পুরুষই রেপিস্ট নন। আমার খুব ক্লিয়ার কথা সব সময়, আমার কথার মধ্যে কোনোদিন কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, আজও নেই। কিন্তু এটা ম্যাম সাংসারিক ক্ষেত্রেও তো হচ্ছে। নিশ্চয়ই। যখনই মেয়েটিকে বিয়ে দেওয়া হচ্ছে তখনই আমি আবারও বলছি সব মেয়ের ক্ষেত্রে না, নয়, নিশ্চয়ই। তার বাবা মা ভাবছে যে আমার মেয়ের দায়িত্ব যেমন আমার জামাই নিয়েছে সেরকম আমাদের দুজনের দায়িত্বও নেবে, অথচ যখন ছেলেটি ভাবছে যে আমার ওয়াইফ আমার বাবা মার দায়িত্ব নেবে Obviously, এটা তো- তখনই ম্যায় হয়ে যাচ্ছে। না না না, এটা তো যেমন সেদিন একজন সাইকিয়াট্রিস্ট আছেন, একজন, তার একটি পেজ আছে ফেসবুকে, তিনি খুব বড় একটি লেখা লিখলেন যে মাম্মাস বয় নিয়ে। আমি তাকে তাই লিখলাম যে কখনো মাম্মাস গার্ল নিয়েও লিখবেন। পরের দিন তিনি সেটা লিখলেন যে আপনারা যারা সারা জীবন ছেলেদেরকে মাম্মাস বয় বলে অভিহিত করেন, আজকাল মাম্মাস গার্লও প্রচুর আছেন। তো আজকে কারণ তার প্রধান কারণ হচ্ছে আজকাল বেশিরভাগই একটি ছেলে একটি মেয়ে। তো আমি কিন্তু এখানে খুব স্পষ্ট কথা একটা বলি, আমার কাছে যে পুরুষ মানুষরা আসেন তাদেরও বলি যে আপনার বাবা মার দায়িত্ব আপনার, আপনার স্ত্রীর বাবা মার দায়িত্ব কিন্তু তার। আপনিও এটা এক্সপেক্ট করবেন না যে আপনার স্ত্রী যদি একটিমাত্র মেয়ে হন যে আপনার স্ত্রী আপনার বাবা মার দায়িত্ব নেবেন। এটা এক্সপেক্ট করা আজকের দিনে ভুল। আপনার বাবা মার দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে, কারণ তার বাবা মা আছেন, তাকে পড়াশোনা শিখিয়ে হয়তো বড় করেছেন, তিনিও একটি চাকরি করেন, তারাও হয়তো একাই থাকেন বা কিছু, কাজে ওনাকে তো তাদের দায়িত্বটা নিতে হবে। এবার কি আপনার বাবা মা খুবই অসুস্থ হলেন, তখন নিশ্চয়ই দুজন মিলে দেখবেন, বা ওনার বাবা মা অসুস্থ হলেন দুজনে মিলে দেখবেন। এই আন্ডারস্ট্যান্ডিংগুলো যদি লাভ ম্যারেজ হয় আগে থেকে করে নেবেন, অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আগে থেকে করে নেবেন, পরে ঝামেলা কম থাকবে। দুজনের বাবা মার দায়িত্ব দুজনকেই নিতে হবে, এই নিয়ে যেন ঝামেলা না হয়। ছেলেদেরকেও বারে বারে আমার সব পডকাস্টে আমি বলে আসছি, দিন বদলে গেছে, আপনার মা কী করেছেন, আপনার ঠাকুমা কী করেছেন সেই হিসেবে আজকের মেয়েদের বিচার হবে না। সেটা যদি করতে চান সংসার টিকবে না। আর মেয়েদেরকেও বলতে চাই, আপনার বাবা কেমন করে আপনার মাকে প্রোভাইড করেছেন, আপনার দাদু কী করেছেন, আজকের দিন সেটা নয়। আপনি সারাক্ষণ ভাববেন আপনার বাবা কখনো প্রোভাইডার ছিলেন, এখন আপনার হাজব্যান্ড শুধু প্রোভাইডার হবেন, পরবর্তীতে ছেলে আপনার প্রোভাইডার হবে। এই জমানা বদলে গেছে। যদি লাক্সারিয়াস লাইফ লিড করতে হয় নিজের প্রোভাইডার নিজে হয়ে উঠুন। আপনি সারাক্ষণ ভাববেন আপনার স্বামী আপনার প্রোভাইডার আর আপনি তার জন্য কিছুই করবেন না, এটাও কিন্তু হবে না। সবাইকে বুঝতে হবে, সবাইকে বদলাতে হবে। ছেলেদের যেমন এই সত্যিটা বুঝতে হবে যে আপনার মা বা ঠাকুমার জমানা নেই, মেয়েরা আর সেরম নেই, মেয়েদের এক্সপোজার বেড়েছে, মেয়েরা শিখেছেন অনেক কিছু, বাইরে কাজ করতে বেরোচ্ছেন, তাই তারা একটু ছোটোখাটো ঝামেলা হলেই কিন্তু তারা ভাববেন আমি আর থাকবো না, কারণ তাদের বাবা মায়ের বাড়ি আছে, বাবা মাও হয়তো বলে দিয়েছেন তুই ঝামেলা হলে অসুবিধা হলে আমাদের দরজা খোলা আছে, যেটা তো আগের বাবা মা বলতেন না, একদমই তাই। তারা চলে যাবেন। তেমনি মেয়েদেরকেও বুঝতে হবে, আপনি যদি ভাবেন আপনি বিয়ে করে একটি প্রোভাইডার পেয়েছেন যিনি আপনার সব কিছুই সারাক্ষণ জুগিয়ে যাবেন, এটাও কিন্তু হবে না। আপনাকে যদি সেই লাইফ লিড করতে হয় আপনার নিজের রোজগার করা উচিত। স্বামীর রোজগারে অথচ আপনি ভাববেন আপনি তার প্রতি কোনো কর্তব্য করবেন না, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, তার বাবা মাকেও আপনি দেখবেন না, কিন্তু তার সুবিধে বা টাকাটা শুধু নেবেন, এটাও হবে না। তাতে আমার ওপর যদি আপনারা রাগ করেন আমার কিছু করার নেই, আমি সত্যি কথা বলি, আমি বলবো। এবং মেয়েরা তো এটা ভাবছে যে বিয়ে হয়ে মেয়েরা নয়, অনেক মেয়ে ভাবছে, অনেক মেয়ে ভাবছে। এবং আমার কথা অনেক মেয়ে আজও আছেন যারা চাকরি বাকরি করেন, বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে দেখছেন, ছেলে মেয়েও মানুষ করছেন, আবার তাদের স্বামীর সঙ্গে সুসম্পর্ক, তার স্বামীও হয়তো সেরকমই, যে তার শ্বশুর শাশুড়ির প্রতিও যত্নবান, সবাইকে নিয়ে আছেন, তারা খুব ভালো আছেন। এরকম অনেক মেয়ে এখনও আছেন, তারা এভাবে ভাবেনি না। কারণ আমি নিজেই দেখি, আমার যখন অনেক পডকাস্ট হয় তারা অনেকেই অনেক রকম কথা বলেন, সবাইকে আমাকে নির্বিচারে গালাগাল করেন। এখনও বিশ্বাস করি মন্দ যদি 43, এখনও ভালোর সংখ্যা 57 কমে হয়তো কম হয়েছে আর খারাপের সংখ্যাটা একটু বেড়েছে, কিন্তু পৃথিবীতে এখনও ভালো মানুষ অনেকেই আছেন যার জন্য পৃথিবীটা চলছে। সবাই খারাপ হয়ে এখনও যাননি, কিন্তু ক্রমশ সেটা বাড়ছে। তার কারণ বাবা মায়ের পেরেন্টিংয়েরও একটা দাম আছে তার মধ্যে। বাবা মা কি মেয়েদের শেখাচ্ছেন বা ছেলেদের শেখাচ্ছেন এগুলো? মায়েরাও মেয়েদেরকে কেউ বলেন না, আমি মায়েদের কথাই বলবো, সদ্য পেরিয়ে এসেছি মাদার্স ডে, যে অধিকারটা শিখিয়ে দিচ্ছেন। শ্বশুরবাড়ি গিয়েও কিন্তু কিছু কর্তব্য আছে, শুধু পাবো এটা হয় না। পৃথিবীর কথা, আপনি চাকরি করতে গিয়ে শুধু পান নাকি? আপনাকে শ্রম দিতে হয় না? তখন তো কিছু বলেন না। তাহলে শ্বশুরবাড়িতে গেলেও কিছু আপনাকে কন্ট্রিবিউট করতে হবে, সেটা ফিনান্সিয়ালি বলছি না, সবসময় আপনার কিছু কন্ট্রিবিউশন থাকবে সংসারে, তবেই সংসারও আপনাকে ফেরত দেবে। ছেলেদের ক্ষেত্রেও তাই। আপনি একটি মেয়েকে বাড়িতে নিয়ে এসেছেন, তার জীবনেও আপনার কিছু কন্ট্রিবিউশন থাকতে হবে। বহু ছেলেই আছেন মনে করেন কিছু কন্ট্রিবিউশনের দরকার নেই, বউ নিয়ে এসছি কাজে বউ সব করতে বাধ্য না, কখনোই এটা নয়, নেভার এভার।
তিনি আপনি বাড়ি অনেকেই আমার কাছে এসে বলেন যে মানে ওনারা এক্সপেক্টই করেন বউ নিয়ে এসেছি মানে বউ রান্না করবে, বউ জামা কাপড় কাচবে, আমার বাবা মাকে দেখবে, এটা হতে পারে না আজকের দিনে দাঁড়িয়ে। যা হয়ে গেছে হয়ে গেছে, যুগটা পাল্টে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে এটা হবে না। একটি মেয়ে আপনার বাড়িতে এসছে, তারও কিছু এক্সপেকটেশন আছে, সেটাও আপনাকে জানতে হবে, সেটাও বুঝতে হবে। আপনি সেটাও যদি ভেবে থাকেন যে তিনি এটাই শুধু করবেন আর তার মানে আপনার প্রতি তার কোনো এক্সপেকটেশন নেই, সেটাও হবে না। বা আপনার বাবা মাও তাতে ইন্ধন দিচ্ছেন, এটা হবে না। আপনার বাবা মাকে বোঝাবার দায়িত্ব কিন্তু আপনার সেক্ষেত্রে। উভয়কে বদলাতে হবে, যুগ বদলেছে, উভয়কে বদলাতে হবে। কিন্তু এখনো অনেক সংসারে ম্যাম দেখা যায় যে ছেলের বাবা মা যদি ছেলে একটুখানি বউকে সাপোর্ট করলো বা তাকে একটু বেশি প্রায়োরিটি দিল, তখন সেই হয়ে যায় আমার বাবু বদলে গেল। না না, সে কিছু করার নেই। আপনার স্বামীও বদলেছিলেন সম্ভবত, আপনি যখন বিয়ে করে এসেছিলেন তখন আপনার এটা মনে হয়নি, আপনার শাশুড়ির মনে হচ্ছিল। বিয়ে হলে তো একটা মেয়ে তার জীবনে এসছে, সে তো একটু প্রায়োরিটি দেবে। আপনাকেও ছাড়তে শিখতে হবে জায়গা। আপনি এখন আপনার বাবুকে আঁকড়ে থাকবেন, তাহলে তো হবে না। তাহলে ছেলের বিয়ে নাও দিলে পারতেন। এরকম বহু মা আছেন তো, বিয়ে দিতেই চান না ছেলে। অনেক আছেন, আমি কদিন আগে একটা লেখা লিখেছিলাম এই নিয়ে। অনেক মা আছেন যারা ছেলের বিয়ে দিতে চান না। তেমনি বহু মেয়ের মা আছেন, মেয়ে শ্বশুরবাড়ি গেল কি না গেল সারাদিন ফোনে আছেন, কি খেলি, এখন কি করছিস, এগুলো অনেক মেয়ের মাও পছন্দ করেন না। মেয়ে হয়তো শাশুড়ির ঘনিষ্ঠ হয়ে পড়েছে, কারণ আজকাল অনেকেরই একটা ছেলের বউ ভালো রিলেশন তৈরি হচ্ছে, অনেকে পছন্দ করেন না। আমার কাছে এরকম কেসও এসছে যে অনেকে বলছেন যদি আমার বৌমা খারাপ না, হয়তো ওনারা শনিবার বা রোববার একটি মাত্র ছেলের বউ, সবাই মিলে হয়তো মলে গেছেন, সিনেমা দেখেছেন, খেয়েছেন, জামা কাপড় বউকে কিনে দিয়েছেন, বউ আবার সেটা আনন্দ করে তার মাকে জানিয়েছে, জানো তো মা আমাকে মামনি ড্রেস কিনে দিয়েছে, কিনেছে। মেয়ের মা পরের দিন এসে উপস্থিত, মেয়েকে নিয়ে চলে গেছে, ভাবছে যে মেয়ে শাশুড়ি বেশি ঘনিষ্ঠ হয়ে গেল। এরকম আছেন, সবাই ইনসিকিউরড। মেয়ের মা ভাবছে আমার মেয়ে হাতছাড়া হয়ে গেল, ছেলের মা ভাবছে আমার ছেলে হাতছাড়া হয়ে গেল। কিছু করার নেই, মানে আপনাদের ডিসিশন নিতে হবে আপনারা কি করবেন। যদি ভালো থাকতে চান নিজেদের মতো করে, আপনাদের বুদ্ধি কাটাতে হবে আপনারা কি করবেন। কেউ তো বাচ্চা নন। কিন্তু ছেলেরা তো দিদি এখন মানে বিয়ে করতে ভয় পাচ্ছে। স্বাভাবিক, এটা মেয়েদের বুঝতে হবে। 498 কেসে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। শুধু 498 নয়, অনেক কিছুই তো। বহু মেয়ে আপনারা এমন করেছেন যার জন্য চাকরির ক্ষেত্রেও হচ্ছে না। অনেক বড় বড় কর্পোরেট 10 বার ভাবছেন মেয়েদের নেওয়ার আগে। কারণ এই যে সমস্ত ঘটনা, মেয়েদেরকে আমি বারবার এটাই বলতে চাইছি যে আপনাদের এই ফলস 498-এ, ফলস ডিবি, মানে আরও নানা রকম ফলস কেস বা এই মেনটেনেন্স নিয়ে বা অ্যালিমিনি নিয়ে অসভ্যতার জন্যে অনেক মেয়ের তো এক হচ্ছে অনেক মেয়ে যেটা প্রাপ্য পাওনা সেটা পেলেন না। অনেক মেয়ে যারা সত্যি সত্যি শ্বশুরবাড়িতে অত্যাচারিত, তারা তো অনেকে মুখই খুলতে পারেন না, এবং ভাবার কোনো কারণ নেই সেটা নিম্নবিত্ত বাড়িতে, সেটা উচ্চবিত্ত বাড়িতে বেশি হয়। তো তার ফলে কী হচ্ছে, সেই মেয়েরা মুখ খুলছেন না, কিন্তু যাদের কিছুই হচ্ছে না তারা এগুলো করছে না, তার ফলে উল্টোটা হচ্ছে, ছেলেরা বিয়ে করার ক্ষেত্রে 10 বার ভাবছেন। আর অনেক মেয়েই বলেন আমাদের পুরুষ মানুষ দরকার নেই, কিন্তু আপনারা সত্যি সত্যি ভেবে দেখবেন যে আপনাদের পুরুষ মানুষকে সত্যিই দরকার নেই। আপনারা তো অনেক মেয়ে আছেন, আপনারা খুঁজে বেড়ান একটা ভালো পুরুষ মানুষ যার ঘাড়ে বসে সব কিছু করা যায়। সরি ফর মাই ওয়ার্ডস, অনেকেই আপনারা আছেন যারা এগুলো ভাবেন, কিন্তু আপনাদের জন্য কিন্তু অনেক ভালো মেয়ে তারা সাফার করছেন, এটাও আপনাদের বুঝতে হবে। যেমন অনেক খারাপ ছেলের জন্য অনেক ভালো ছেলে সাফার করছেন আজকে। মেয়েদের মধ্যে ধারণা জন্মে যাচ্ছে, ওদের একটা নতুন একটা ফ্রেজ হয়েছে কি জানো, নট অল মেন বাট অলওয়েজ আ মেন, অলওয়েজ আ মেন। এটা একটা নতুন ফ্রেজ দেখি আজকাল। কিন্তু দিদি যারা রিলেশনশিপে ছিল 3-4 বছর ধরে ধরুন রিলেশনশিপে ছিল, তারপর ধুমধাম করে প্রচুর খরচ করে বিয়ে 14 বছর রিলেশনশিপে থাকা আমার কাছে এসেছে 6 মাসের মধ্যে ডিভোর্স করতে। হ্যাঁ, তারপরেই বলছে যে হাজবেন্ড মদ খেয়ে মারছে, নয়তো শ্বশুর শাশুড়ি পণের জন্য প্রচন্ড এই নিয়ে অত্যাচার আমার কথা করছে। আছে। পণ নিয়ে আপনি কেন সে বাড়িতে বিয়ে করলেন? আপনি একটা ছেলের সঙ্গে 10 বছর ধরে প্রেম করছেন, তারপরে তারা যখন পণ চাইছে আপনি কেন বিয়ে করতে গেছেন সে বাড়িতে? যারা একবার পণ চায় তারা যে তারপরেও বারবার জিনিস চাইবে, এটা আপনি বোঝেননি? আপনি ন্যাকা, একদম তাই। আপনি ন্যাকা নাকি? আর তখন আপনার কি মনে হচ্ছিল, বাবা এগুলো দিলে আমার শ্বশুরবাড়িতে বিরাট আমার প্রেস্টিজ থাকবে। আমি বহু মেয়েকে জানি যারা বাবাকে দুইয়ে নিয়েছেন, মার সব গয়না নিয়ে গেছেন, বাবার পিএফের টাকা তুলে, গ্র্যাচুইটির টাকা তুলে বাপ মা কি খাবে আপনারা জানেন না। বাবা হয়তো বাড়ি বন্ধক রেখে দিয়েছে আপনাদের জন্যে। তখন তো মনে হয়নি আপনাদের, আপনারা ভেবেছেন এসব নিয়ে গিয়ে আমি বিরাট শ্বশুরবাড়িতে আমার মুখ উজ্জ্বল হবে, আমি দারুণ ভালো থাকবো। তারপরে যখন দেখলেন বনিবনা হচ্ছে না, তখন ওটা পণ নাকি? ন্যাকা সাজছেন আপনারা। আপনি 14 বছর একটা ছেলের সঙ্গে প্রেম করেছেন, সে যখন পণ চায় তখন সে বাড়িতে আপনি বিয়ে করতে যান কি করে? আপনাদের মনে হয় না যে এরপরে এটা আরও বাড়বে? না, তখন আপনারা ওটা এনজয় করেছেন। আপনার তখন মনে হচ্ছে বাবা এগুলো নিয়ে গেলে তো আমার বিরাট শ্বশুরবাড়িতে আমিই তো পাচ্ছি এগুলো। ইয়ার কি করেন আপনারা? মেয়েদের আমি বলতে চাই, আপনারা পণ নেওয়া হলে বিয়ে করেন কেন? আপনারা অনেকেই তো আজকাল একটা মাত্র মেয়ে, বাবার 2টো মেয়ে, আপনাদের বোঝা এত? আপনারা শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে থাকুন বাবা মার কাছে, বিয়ে করার কি দরকার আপনাদের?
আর পণ নেওয়া যেমন অপরাধ, পণ দেওয়াও তো অপরাধ। আপনার বাবা দিচ্ছেন কেন? আপনার বাবাকেও তো আপনার পুলিশ ডেকে ধরিয়ে দেওয়া উচিত। ছেলের বাড়ির জন্য তো পুলিশ ডাকাই উচিত, আপনার বাবাকেও তো আপনার ধরিয়ে দেওয়া উচিত। একদম তখন মনে হয় না এটা পণ, বনিবানা না হলেই ওটা পণ। আর ছেলের বাড়িকে তো বলতে চাই যে আপনারা অনেকে বলেন না দিদি আমরা কিচ্ছু চাইনি, তা চাইনি যখন ওখানে বলুন স্ট্যাম্প পেপারে লিখে দিতে আমরা যা দিচ্ছি আমার মেয়ের ইচ্ছা অনুসারে দিচ্ছি, ছেলের বাড়ির থেকে কিচ্ছু চাওয়া হয়নি, স্ট্যাম্প পেপারে লিখিয়ে সব সই করে নেবেন, একজন উকিল রাখবেন দরকার হলে। আর ওনারা টাকা পয়সা যদি দিতে চাইছেন আর সত্যি যদি আপনারা না চেয়ে থাকেন, ওনাদের মেয়ের অ্যাকাউন্টে দিতে বলবেন টাকা। আর অনলাইন তো আজকাল সব কিছুই, আজকাল তো ক্যাশ টাকার কারবার বন্ধই হয়ে গেছে, তা বলুন ওনাদের মেয়ের অ্যাকাউন্টে ওনারা টাকা দেবেন। অনেক ছেলের বাড়িও আছেন আপনারা চান, পরে এসে আবার বলেন চাইনি, কারণ আমাদের তো জানার উপায় থাকে না চেয়েছেন কি না। সত্যিই যদি না চেয়ে থাকেন স্ট্যাম্প পেপারে লিখিয়ে নিন যে চাইনি। সুরাহা সব জায়গায় আছে, ওটা তখন অন্যরকম থাকে, পরে অন্যরকম হয়। একদল কাঁদুনি গায় যে আমরা কিছু চাইনি, আর একদল মেয়ে নেয়ার পরে এসে বলে যে ওটা পণ। এই যে দিদি 498 কেসে মিথ্যে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, তারপরে ছেলেটির ফ্যামিলিকে অনেক রকম অপমান সহ্য করতে হচ্ছে, এর ফলে ছেলেটির মধ্যে অ্যাংজাইটি হচ্ছে এবং সুইসাইডের মাত্রাটা অনেকটা বেড়ে যাচ্ছে। এই যে সুইসাইডটাকে বেছে নেওয়া, তার মুখে বলতে না পারা, এইটা নিয়ে কি বলবেন? না, এটা তো পুরুষ মানুষের আজকে বলে নয়, অনেক দিন ধরেই ছিল। ক্রমশ কি হয়, শুধু 498A যেটা আজকে এখন 85, 86 বিএনএসে, এটার জন্য শুধু হয় না। একটা পুরুষ মানুষের তো অনেক রকম স্ট্রেস থাকে, হয়তো তখন অফিসেও তার খুব চাপ চলছে, হয়তো অফিসের চাকরিটাও যেতে পারে, মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনেক চাপ আছে, এই নানান রকম, হয়তো মাইনেটা নিয়েও প্রবলেম হচ্ছে, হয়তো মাইনে পাচ্ছে না, যেগুলো সে বাড়িতে বলতেও পারে না, বলতে চায়ও না, বা হয়তো এটা নিয়ে অফিসে একটুখানি কানাঘুষো হচ্ছে, 10 জন এসে জিজ্ঞেস করছে। এই যে বিভিন্ন রকম চাপ, মানে হয়তো নেওয়ার ক্ষমতা নেই তার, নিতে পারছে না, বলতেও পারছে না, এই করতে করতে এবং মুশকিলটা কি, পুরুষ মানুষ কাউকে বলে না, এগুলো নিজের ভেতরে সহ্য করে সেই সময়টা যদি একটু কোনো একজন সাইকিয়াট্রিস্টের কাছে যায়, একটুখানি কাউন্সেলিং করে, বা আমাদের মতো সংস্থার কাছে আসে যেখানে অনেক ছেলেরা এরকম আছে, যখন সে ভাবতে পারে ও তাহলে তো আমি একা এরকম নই, আরও 10টা পুরুষেরও আছে, যে আমাদের কাছে যে এত ছেলেরা আছে তারা কিন্তু আস্তে আস্তে অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, কারণ ওরা এসে দেখছে ও বাবা আমার মতো এত ছেলে এরকম, ওদের তাদের সঙ্গে মিশে, আর আমাদের নানা রকম অ্যাক্টিভিটি থাকে, অনুষ্ঠান থাকে, মিটিং থাকে, তারা রেগুলার আসা যাওয়া করে, তার ফলে তারা না এখন আর এগুলোকে পাত্তা দেয় না। কিন্তু সবাই তো আর আমাদের খোঁজ পায় না, যার ফলে এখানে আসা যাওয়া করলে বা একটু সাইকিয়াট্রি আমাদের কাছে এলে, অনেক ছেলেরা আমাদের যেহেতু প্যানেল সাইকোলজিস্টও আছেন, অনেক ছেলেরা তাদের কাছে যায়, কিছুই না হয়তো 4টে ক্লাস করল, মানে 4টে সেশন নিল, এরকম করতে করতে না তারা অনেকে এখন অন্যরকম হয়ে গেছে। আমাদের কাছে তো এরকম ছেলেও এসেছে 3বার সুইসাইডাল অ্যাটেম্প করেছে, আমাদের ছেলেরা খবর পেয়ে গিয়ে বাঁচিয়ে নিয়ে এসেছে, সে তারপরে আমাদের ক্রিকেট ম্যাচেও বেস্ট ব্যাটসম্যানের প্রাইজ নিয়ে গেছে, আমাদের সঙ্গে এখন হয়তো গান গাইছে, নাটক করছে, বিভিন্ন অনুষ্ঠানে সে হয়তো মানে লিড করছে, এরকম অনেক ছেলে আমাদের কাছে আছে। তো কাজেই আমাদের কাছে তো প্রচুর এই জিনিসটা, কিন্তু ছেলেদের এটা বুঝতে হবে যে এটা হেরে যাওয়ার লড়াই নয়, আর এটা ইমোশনের লড়াইও নয়। অনেক ছেলে এরমও আছে বাচ্চাকে দেখতে পাচ্ছে না বলে সুইসাইড করতে চলে গেল। আরে মশাই, আপনি সুইসাইড করলে আপনার বাচ্চাকে আর আপনি কোনোদিন দেখতেই পাবেন কী করে? আপনি তো সেই চলেই গেলেন, তাহলে আপনার লড়াইটা কী হলো? আমি এটাই পুরুষ মানুষকে শেখাতে চেয়েছি যে আপনি দেখতে পাচ্ছেন বা না পাচ্ছেন এটা নয়, লড়াই করতে হবে, কারণ আপনি ওর বাবা, সেই পরিচয়টা কেউ কেড়ে নিতে পারে না। আপনাকে এই লড়াইটা লড়তে হবে যে আপনি ওর বাবা, এটাই হচ্ছে আসল লড়াই। আপনি অধিকার পাবার পরে হতেই পারে আপনি অধিকার ছেড়েই দিলেন যে না আমি আর বাচ্চাকে দেখবই না, আমার চাইই না, কিন্তু লড়াই লড়তে হবে, কারণ আপনি যে ওর বাবা এই পরিচয়টাকেও মুছতে পারে না। পুরুষ মানুষের মধ্যে না এই জায়গাটায় প্রবলেম হয়ে যাচ্ছে, এই লড়াটা। আর এটা সবাইকে বুঝতে হবে, আমি বারবার প্রথম দিন থেকে বলে এসেছি, এটা ইমোশনের লড়াই নয়, এটা স্ট্র্যাটেজির লড়াই। আমি ইমোশনালি যদি এই লড়াইটাকে লড়তে যাই, সর্বাগ্রে হেরে বসে থাকবো। কারণ আদালত, পুলিশ এরা কিন্তু ইমোশনকে বোঝে না, এরা কাগজ বোঝে, কে আগে গেছে, আপনার কাছে কি কাগজ আছে, কি প্রমাণ আছে, এইগুলো বোঝে। পৃথিবীর কোনো লড়াই কিন্তু সবাই বলবে ইমোশন দিয়ে লড়াই হয়, সেটা কিন্তু আপামর জনগণ ইমোশন দেখাতে পারে, কিন্তু যিনি লিডার তিনি কিন্তু ইমোশন যদি হয়ে পড়েন ইমোশনাল, তাহলে কোনো লড়াই হবে না, সেখানে স্ট্র্যাটেজি থাকতে হবে। এই অতুল সুভাষের ঘটনাটা আমরা দেখেছি, আপনারা একটা অতুল সুভাষ দেখেছেন কারণ তিনি অত বড় কিছু একটা করে গেছেন, তারপরে অনেক রকম অতুল সুভাষ আছেন আমাদের, মানে বারাসাত থেকেই সুধাংশু দাস ছিলেন, এরকম অনেক, কদিন আগেই যে দিল্লির উকিল ভদ্রলোক মানব শর্মা, পুনিত খুরানা, এরকম অজস্র অতুল সুভাষ আছেন। অতুল সুভাষ একটা প্রতীক,
এবং পৃথিবী জুড়ে এরকম অতুল সুভাষ আছেন, শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর পুরুষ মানুষ এই জায়গাটাতেই দাঁড়িয়ে আছেন। মানে মেন লড়াইটা সেখানে হচ্ছে এই যে ফাদার্স রাইট মুভমেন্ট, যে বাচ্চাকে দেখতে পাই না, বাচ্চার সময় আপনি জানেন না পৃথিবীতে পুরুষ মানুষ কীভাবে অত্যাচারিত। একটা কথা আছে যে আইপিভি, ইন্টিমেট পার্টনার্স ভায়োলেন্স, মানে এই যে স্ত্রীদের হাতে বা গার্লফ্রেন্ডদের হাতে কীভাবে পুরুষ মানুষের অত্যাচার, এ নিয়ে সারা পৃথিবীতে বহু রিসার্চ চলছে, বহু মেন্স রাইট অ্যাক্টিভিস্ট আছেন, যেহেতু তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করি তাই জানি। পুরুষ মানুষের মেন্টাল হেলথ নিয়ে সারা পৃথিবীতে তোলপাড় চলছে। কাজে এটা এমন নয় যে ভারতবর্ষ বা বাংলার পুরুষের সমস্যা, এটা সারা পৃথিবীর পুরুষের সমস্যা এখন, এবং সেটা নিয়ে প্রচুর কথাও হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে, সেমিনার হচ্ছে, অনলাইন ওয়েবিনার হয়, সেটার মধ্যে আমরা থাকি। কাজে এইটা নিয়ে ভাবতে হবে, এটা নিয়ে লড়াই করতে হবে, লড়াই না করে কিছু পাওয়া যাবে না। দিদি, রিসেন্ট আমাদের বিজেতা বিধায়ক অগ্নিমিত্রাদি বলেছেন যে মহিলা কমিশন যখন আছে, শিশু কমিশন এটা যখন কিন্তু আছে, উনি বেশ কিছুদিন আগে বলেছেন, পুরুষ কমিশন থাকাটা 5-6 অনেকটা আগে। এবং উনি কিন্তু আরেকটি আমার সঙ্গে একটি প্রথিতযশা চ্যানেলেও একটা এরকম অনুষ্ঠান হয়েছিল, উনি আমার সঙ্গে আমার দিকেই ছিলেন, মানে আমরা একদিকে এই ডিবেটটা করছিলাম। এটাও ওনার অনেক মানে বেশ কিছুদিন আগের বলা। তো এটা যদি সত্যি ওনারা ভাবেন, সত্যি হয়, তাহলে আপামর বাংলা কেন, ভারতবর্ষের জনগণ ওনাদের কাছে কৃতজ্ঞ থাকবে যে আমি যে কথা প্রথম দিন থেকে রাদার আমরা বলে আসছি, যে সবার জন্য যদি একটা কমিশন থেকে থাকে, তাহলে পুরুষ মানুষ কি অপরাধ করেছে যে তার জন্য একটা অ্যাটলিস্ট কমিশন থাকলে না। আইন ঠিক আছে, পরের কথা, কমিশন এলে তবেই আইন হবে, কারণ সেখানে সব ডেটা, সব স্ট্যাটিস্টিক্স জমা পড়বে, তারপরে আসবে। কিন্তু একটা কমিশন তো পুরুষ মানুষের জন্য হতেই পারে। এটা সত্যিই যদি ওনারা এটা নিয়ে এগোতে পারেন, ওনারা মানে আপামর ভারতবর্ষের জনগণের আশীর্বাদ, ভালোবাসা, এটা কিন্তু ওনারা পাবেন। এবং সত্যিই মনে করব একটা ওয়েলফেয়ার স্টেট যেটাকে বলে, বা ওয়েলফেয়ার করা মানুষের, এটা কিন্তু ওনারা করে দেখাতে পারবেন যে হ্যাঁ সত্যি ওনারা এটা করলেন। এবং তাতে কিন্তু বহু নারী উপকৃত হবেন, কারণ এই যে পুরুষ মানুষের মা, বোন, অনেক ক্ষেত্রে স্ত্রী, মেয়ে, তারা একদম দুহাত তুলে ওনাদের আশীর্বাদ করবেন, এটুকু বলতে পারি আমি আমার তরফ থেকে। আমি মানে আমার এত বছরের কাজের যে মানে কি বলবো অভিজ্ঞতা, তাতে এটুকু বলতে পারি আমি। আর একটা জিনিস দিদি খুব সমাজে দেখা যায় যে একটা পুরুষ নৃত্যশিল্পী, একজন মেকআপ আর্টিস্ট বা একজন আলপনা আর্টিস্ট, এদের দেখলে পারেই না আমাদের একটা ধারণা আসে, ধর ও তো ভীষণ মেয়েলি। কিন্তু অপোজিট দিকে যে মেয়েটি ডিস্কে নাচছে বা একটুখানি খুব হিরো হিরো সেজে ঘুরে বেড়াচ্ছে বা রাস্তায় দাঁড়িয়ে একটু সিগারেট খাচ্ছে, আমি আবার বলছি সব মেয়ে নয়, তো তাকে বলা হচ্ছে টমবয়। সব মেয়েও হয়, অসুবিধা কিছু নেই। আমার মেয়ে তো টমবয়, ও তো সব না, কিছু তা করতে আপনি পারে। যখন আপনি প্রফেশনের কথা বলছেন, আমি প্রফেশনালি যাব, কিন্তু একজন মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হলে তাহলে কেন বাবা মা এত গর্ব করেন? তাহলে কোথায় জেন্ডার ইকুয়ালিটি? কারুর ছেলে যদি নৃত্যশিল্পী হন, ইভেন গানও যদি গায়, তখনও কিন্তু তাকে মেয়েলি বলার চেষ্টা করে। অথচ ভারতবর্ষকে বিশ্বের দরবারে যে নৃত্যশিল্পীরা পৌঁছে দিলেন, তারা সবাই পুরুষ মানুষ, প্রায় সবাই। গানও যদি বলেন, লতাজি, আশাজি ছেড়ে দিলাম, কি শ্রেয়া ঘোষালজি আছেন, সবাই আছেন, কিন্তু ভারতবর্ষের সঙ্গীতেও তো যারা দিকপাল, তারা তো প্রথম সারিতে সবাই পুরুষ মানুষ। বা যন্ত্রসঙ্গীতেও পুরুষ মানুষ তো সব। তো আমি দেখেছি বাজনা বাজালে, গান গাইলে, ছবি আঁকলে, এই তো মেয়েলি, আলপনা দিলে মেয়েলি। বা যে ছেলে রান্নাও করেন, বাবা তো ছেলেটা সারাদিন রান্নাঘরে থাকে, কেন আমি বুঝতে পারছি না, কাজকর্মের কেন জেন্ডার হবে? অনেক ছেলে তো থাকতে পারেন, আমি এই জন্য বারবার বলছি, আচ্ছা ছেলেরা আজকে হঠাৎ তো ভাবতে পারেন অনেক হলো বাইরের কাজ, আমরা কোনো মেয়েরা বলেন না একদিন থাকো বাড়িতে, বুঝবে সংসার করতে কীরম লাগে। আচ্ছা আজকে যদি ছেলেরা ভাবেন আমরা আর বাইরের কাজে যাবো না, আমরা হাউস হাজব্যান্ড হবো, সবাই আমরা বাড়িতে থাকবো। বা ছেলেরা যদি ভাবেন যে এই যে মেয়েরা খালি বলে না তোমাদের তো আর নিজের বাড়ি ছাড়তে হয় না, তা ছেলেরা যদি এবার সবাই নিজের বাড়ি ছেড়ে বা শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে চান, কিন্তু মুশকিলটা হবে কোথায়? আজও এই যে মেয়েরা বিয়ে হলেই স্বামীর সম্পত্তিতে ভাগ পান, ছেলেরা কিন্তু স্ত্রীর সম্পত্তিতে ভাগ পান না। তো এবার ছেলেদেরও যদি সেটা দিতে হয়, তাহলে কি হবে? মেয়েরা কখনো এগুলো ভেবে দেখেছেন যে আপনার কিন্তু স্বামীর সম্পত্তিটা আপনার, কিন্তু আপনি যে সম্পত্তি পান সেটা কিন্তু আপনার স্বামীর নয়? আপনাদের কখনো এগুলো মনে হয় না? তাহলে ইকুয়ালিটি কোথায় হলো? আজকে যদি হঠাৎ এই রবীন্দ্রনাথের ইচ্ছাপূরণ গল্পের মতন যে আপনার সব ছেলেরা যদি ভাবতে শুরু করেন বিয়ের পর আমি শ্বশুরবাড়িতে গিয়ে থাকবো, প্রথমে শ্বশুরকে বলবেন তাহলে যে সম্পত্তি কিন্তু আপনার নামে করতে হবে, হাফ অ্যাটলিস্ট, আপনি ওই বাড়িতে থাকবেন। ছেলেরা যদি সত্যিই আজকে মনে করেন অনেক হয়েছে আর আমরা পরিশ্রম করবো না, এই প্রসঙ্গে বলতে চাই, অনেক মেয়ে দেখবেন আমি চিনি ইঞ্জিনিয়ার, MBA, ডক্টর। সেদিনই একজন MBA মেয়ের সঙ্গে আমার আলাপ হলো, প্রথমেই প্রশ্ন করলাম আপনি ছেড়ে দিলেন চাকরিটা? না দিদি শ্বশুরবাড়ি চাইছিল না। আর শ্বশুরবাড়ি না চাইলে আপনি চাকরি ছেড়ে দেবেন? বর না চাইলে? বর আপনার জন্য চাকরি ছাড়তো, বা তার ছাড়ার উপায় আছে?
একটা ছেলে চাইলে চাকরি ছেড়ে দিতে পারে? অনেক মেয়ে দেখবেন বাচ্চা হওয়ার পরে বলো আমি একটু হোম মেকার হবো, বাচ্চা দেখবো। কেন? বাচ্চা তার মতন তো বড় হয়েই যাবে, আপনি কেন চাকরি ছাড়বেন? তার জন্য আমি বুঝতে পারছি না। মেয়েদের এটা প্রথম বুঝতে হবে যে রোজগার আপনার জন্য নেসেসারি হতে হবে, রোজগারটা অপশনাল নয়। সেদিন আপনাদের সব কিছু ইকুয়াল হবে। আজও মেয়েরা আপনারা ভেবে চলেছেন, দাদা আমরা ভেবে চলেছি রোজগারটা আমাদের জন্য অপশনাল, কখনো বাবার পয়সায় খাবো, কখনো বরের পয়সায় খাবো, বয়স হলে ছেলের পয়সায় খাবো। কেন? কেন আমি এটা জানতে চাই। তারপরে গীত গাইবো আমাদের নিজেদের কোনো বাড়ি নেই। আমরা কেন একটা রোজগার করে প্রথমেই নিজের একটা 1 বেডরুম ফ্ল্যাট হলেও বানাবার কথা ভাবি না? ভাবছি বাবার বাড়ির ভাগ পাবো কিনা, ভাইয়ের সঙ্গে ঝগড়া করছি, বরের বাড়ির ভাগ পাবো কিনা, শ্বশুর বাড়িতে ঝগড়া করছি, তারপরে ছেলের বাড়ির ভাগ, ছেলের সম্পত্তি পাবো কিনা, ছেলের বউয়ের সঙ্গে ঝগড়া করছি। কেন বলতে পারেন? কেন আমাদের নিজেদের কিছু গড়ার তাগিদ হয়ে উঠছে না আমাদের মধ্যে? যতদিন না মেয়েরা রোজগার নেসেসারি ভাবতে পারবে ততদিন এই জিনিস হবে। আমাদের এটা নেই, এই তাগিদটা। আমরা ভাবি না যে রোজগার আমাদের জন্য নেসেসারি। আমরা এখনোই সেকেন্ড ক্লাস সিটিজেন হয়েই থাকতে চাই। যেদিন ভাববো দেখবেন সব চেঞ্জ হয়ে যাবে। যেমন প্রথমে ভাবতে হবে যে ছেলেরাও যেমন রোজগার নেসেসারি, আমাদেরও রোজগার নেসেসারি। ছেলেদের যেমন দায়িত্ব নেওয়া নেসেসারি, আমাদেরও তাই। আমার বাবা মার দায়িত্ব আমার, তুমি কেনই আমার বাবা মাকে দেখবে না? তেমনি তোমার বাবা মার দায়িত্ব আমার হতে পারে না, তোমার। এটা ছেলেদেরকেও মেয়েদের বোঝাতে হবে, বা ছেলেদেরও বুঝতে হবে। আমি সবাইকে, আমার কাছে যে ছেলেরা আসে আমি কিন্তু বলি আপনার বাবা মার দায়িত্ব আপনার, আপনার বউয়ের কেন হবে? নো, নট এট অল। তারপরে যদি তিনি এগিয়ে আসেন, দেখেন সেটা বাড়তি পাওনা। কখনো আপনার বাবা মার দায়িত্ব আপনার বউয়ের নয়। এটাও সব ছেলের মাথা থেকে তাড়াতে হবে, নয়তো কিছুতেই কিছু হবে না। কিন্তু আপনি এটা ভাবতে পারেন না কখনো, এটা কোথাও লেখা নেই কোনো শাস্ত্রে। উভয়কেই এগিয়ে আসতে হবে, কখনো লেখা নেই। কোনো ভাবার কারণ নেই আমি পুরুষ অধিকার কর্মী বলে আমি এই সমস্ত বস্তা পচা ধারণাতে হাওয়া দেবো। নেভার এভার, নো নো নো, নট এট অল। দিদি আমরা যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আসছি, ছোট ছেলে মেয়েদের বিশেষ করে মানুষ করতে যতটা সাবধানতা অবলম্বন করছি, ছেলেদের ক্ষেত্রে কি ততটা করছি? ছেলেদের ক্ষেত্রে কী করে করবো আমরা তো জানি না। ছেলের বাবা মারা ভাবেন যে তার ছেলেকে ব্যাড টাচ গুড টাচ শেখানো উচিত, তাদের ছেলেদের সঙ্গেও সেক্সুয়াল অ্যাবিউজ হতে পারে। ভাবেন, আমাকে এর মাধ্যমে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি যখন এটা অন এয়ার করবেন, অনেক ছেলের বাবা মাও তো দেখবেন, একটু উত্তর দিতে বলবেন তো। তলায় তো লেখালেখি কমেন্টে জায়গা আছে। তারা ভাবেন তাদের ছেলেদের সঙ্গে সেক্সুয়াল অ্যাবিউজ হতে পারে। কিন্তু ভারতবর্ষে 53% বয় চাইল্ড আর সেক্সুয়ালি অ্যাবিউজড। তারা কেউ ভাবেন আমার ছেলের সঙ্গে এটা হতে পারে? যে কোনো ক্ষেত্রে হতে পারে, স্কুলে হতে পারে, তারা যে গানের ক্লাসে যদি যায়, আঁকার ক্লাসে, ক্যারাটে ক্লাসে, সব জায়গায় হতে পারে। ইভেন আত্মীয় স্বজনের বাড়িতেও হতে পারে। তারা ভাবেন কেউ? জিজ্ঞেস করবেন তো তাদেরকে, তবে তো তারা ছেলেদের শেখাবেন। হঠাৎ দেখবেন তার ছেলেটি মোরোজ হয়ে গেছে, ঘরে কোনায় যাচ্ছে, খেলতে যেতে চাইছে না, খেলার ওখানেও হয়। ওনারা কোনোদিন জিজ্ঞেস করছেন? মারতে শুরু করলেন, হ্যাঁ তুই ফাঁকিবাজ, বদমাইশ, পয়সা দিচ্ছি তুই যাচ্ছিস না। কোনোদিন ওনারা ভেবে দেখেছেন কেন যাচ্ছে না, কেন ছেলেটা এরকম করছে? এবং এই ট্রমা বয়ে নিয়ে সেই ছেলে যায় তার বিবাহিত জীবন অবধি। তারপরে যখন বিয়ে হয় তখন সেই মেয়েটির জীবনটাও নষ্ট হয়, কারণ সে হয়তো কোনো রকম শারীরিক সম্পর্কে যেতেই তখন ভীত হয়ে যাচ্ছে, কারণ তার সেই ট্রমা। একটি মেয়েরও যেমন হয়, ছেলেরও হয়তো। তারপরে মেয়েটি তখন তাকে অভিযুক্ত করছে তুমি ইম্পোর্টেন্ট বলে। তারপরে তার ফলস্বরূপ দাঁড়াচ্ছে ডিভোর্স, এবং সেই ডিভোর্সে কিন্তু অনেকগুলো টাকাও গচ্ছা দিতে হবে। কেউ ভেবেছেন কোনো বাবা মা এগুলো, যে ছেলেটার তাহলে কী হলো, একটু সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাই? এবং যেটা আমি বলতে চাই যে এই যে আজকাল আমাদের বিয়েতে এত টাকা খরচা হয়, মেহেন্দি সঙ্গীত, রিসেপশন, তাছাড়া তার বাইরে না করে 7টা টেস্ট আছে, সেগুলো করানো উচিত সব ছেলেমেয়ের বিয়ের আগে। তারপরে রেজিস্ট্রেশন হওয়া উচিত। আমি তো নতুন সরকার এসেছেন, ভাবছি তাদের কাছে তো সেই জিনিসটা পেশ করব যে এই 7টা টেস্ট না করে আপনারা রেজিস্ট্রেশনের অনুমতি দেবেন না। এটা কিন্তু আমাদের ছিল, কিন্তু বাস্তবায়িত আর হয়নি। এই 7টা টেস্ট বাধ্যতামূলক হওয়া উচিত। আমাদের কাছে যে এত কেস আসে, বেশিরভাগ ছেলে এসে বলে দিদি আমার বউয়ে জানেন তো মানসিক সমস্যা আছে, তার জন্য তো টেস্ট আছে, হোক, হয়ে তারপরে বিয়েটা হোক, তাহলে অনেক কিছু এড়ানো যাবে, হয়তো অনেক কিছু। ধরুন আপনি থ্যালাসেমিয়া বাহক, আপনার হাজব্যান্ডও তাই, ভাবি হাজব্যান্ড, আপনার বাচ্চাটার তো হবেই থ্যালাসেমিয়া, কেউ ঠেকাতে পারবে না। কত রকম এরকম টেস্ট আছে জানেন? জিন ঘটিত কত রোগ আছে যেটা বয়ে নিয়ে চলে মানুষ। এগুলো তো দরকার, তা না করে আমরা এমন এমন জিনিসে পয়সা নষ্ট করছি লোককে টেক্কা দেওয়ার জন্যে। পরবর্তীতে আপনাদের জীবনটা নষ্ট হয়ে যায়। যে বহু ছেলে এসে বলে আমার ওয়াইফ বলছে আমি ইম্পোর্টেন্ট, এই সব কিছুরও তো টেস্ট আছে। বহু মেয়েও তো ফ্রিজিড আছেন, যেটা নিয়ে আমাদের সমাজে আলোচনাই হয় না, কারণ আমরা তো ভাবি মেয়েরা দেবী, এরকম কথা তাদের নিয়ে আলোচনা করা যায় না। বহু মেয়েও ফ্রিজিড আছেন, তারা নিজেরাও হয়তো জানেন না,
তাদের বাড়ির লোকরা কি জানবে? তারা তো নিজেরাও এসব জানেন না, বিয়ের পরে এগুলো বোঝা যায়। বহু মেয়ে আছে দেখবেন, অনেক ছেলে এসে বলে যে আমার স্ত্রী যে কোনো রকম ফিজিক্যাল রিলেশনে ভীষণ কুঁকড়ে যাচ্ছেন, ভীষণ ভয় পাচ্ছেন, এটা ফ্রিজিডিটির লক্ষণ বা তার কোনো ট্রমার লক্ষণ। তার বাড়ির লোকেরা তো কোনো দিন জানেনই না এসব, হয়তো মেয়েটির সঙ্গে কোনো ঘটনা ঘটেছিল, মেয়েটি নিজে কোনো দিন বলতেই পারেনি, কিন্তু এটা পরবর্তী জীবনে ছাপ ফেলেছে তার। আমরা কেউ জানি? আমাদের প্যারেন্টিং এত খারাপ এদেশের। আমাদের প্যারেন্টসরা কিছু জানেন? শুধু খানিকটা মারধর করে দিলেন, গালাগাল করে দিলেন, হয়তো অতি আহ্লাদে একেবারে শেষ করে দিলেন। এই হচ্ছে আমাদের প্যারেন্টিংয়ের দুটো পার্ট। মাঝখানে কিছু আছে? কিছু নেই। কিচ্ছু নেই। এই যে নতুন সরকারের কথা বললেন দিদি, পুরনো সরকার যখন ছিল তখন কি তারা এই পুরুষ কমিশন নিয়ে কোনো সময় ভেবেছিল? না, কখনোই কোনো কথা তারা বলেননি। আমরা চেষ্টা করেছি, মেল টেলও করেছিলাম, কিন্তু তারা কখনোই কোনো মানে উত্তর আমাদের দেননি বা কিছুই করেননি। আমরা দেখাও করতে চেয়েছিলাম, কিন্তু কখনোই কোনো উত্তর পাইনি। তাহলে এই পুরুষ দিবস, আমরা তো পুরুষ দিবসের কথা তেমন ইভেন আমরা ভাবি পুরুষ না। দিবস পালনের জন্যেও যদি পালনটা করা যায়, কারণ ওনারা তো খুব বড় বিজ্ঞাপন দিয়ে নারী দিবস, শিশু দিবস এগুলো পালন করেন, যাতে পুরুষ দিবসটা পালন করা যায়, সেই চেষ্টাও আমরা করেছিলাম, কিন্তু আমরা কখনো কোনো উত্তর পাইনি। অবশ্যই এটা আমাদের আন্দোলনের পথেও কোনো বাধা কখনো পাইনি, সেটা আমরা কখনোই মিথ্যে কথা বলতে পারবো না। যে সহায়তা পেয়েছি, প্রশাসনের যাবতীয় থানা, আইনজীবী সবসময় সহায়তা পেয়েছি। কোনো দিন আজ পর্যন্ত আমার এত বছরে, কারণ আমি 17তে কাজ শুরু করেছি, তখনও তো ওনারাই ছিলেন, 18তে আমাদের এই সংস্থা, আজ পর্যন্ত কোনোদিনও সামান্যতম বাধার আমি সম্মুখীন হইনি। সবাই ভালোবাসতেন, বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর যারা যেখানে ছিলেন অত্যন্ত ভালোবাসতেন, আজও হয়তো ভালোই বাসবেন। কোনোদিন এতটুকু বাধার সম্মুখীন হইনি। কিন্তু এটাও নয় যে আমাদের পুরুষ দিবস পালনের জন্য মেল করেছি আমরা অনেকবার, কিন্তু আমরা কিন্তু কোনো উত্তর পাইনি, বা পুরুষ কমিটি তৈরি করার জন্য মেল করেছিলাম, সেটারও আমরা কোনো উত্তর পাইনি। কিন্তু সেই সরকার নিয়ে তো দিদি এখন বিভিন্ন রকমের কথাবার্তা হচ্ছে। এটা অত্যন্ত আপত্তিজনক যে মানুষরা আপনারা এত সুবিধে পেয়েছেন, এক সময় এত কিছু আদায় করেছেন, আজ যখন তারা রইলেন না সরকারে, ঠিক এক সপ্তাহ, দেখুন 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, আজকে ঠিক এক সপ্তাহ, মানে এত খারাপ লাগে যে আপনারা সেই রেজাল্টটা বেরোবার পর থেকে আপনারা কি শুরু করলেন? না মানে এটা তো আপনারা প্রমাণ করে দিলেন যে আপনারা যে ক্ষমতা সুবিধে, এর বাইরে আপনারা কিছু বোঝেন না। এই প্রসঙ্গে জানেন, আপনাকে আমি একটা কথা বলবো, আমার খুব কদিন ধরে মনে হচ্ছে, ধরুন আজকে আমাদের রাজ্যে বামফ্রন্ট তো 15 বছর ক্ষমতায় নেই, তো দেখুন কিন্তু বামফ্রন্টে যারা নেতা নেত্রী আছেন, ধরুন যুব নেতা নেত্রী তো অনেক আছেন, তাদের আপনি 15 বছরে কোনো দিন শুনেছেন তারা দলের সম্পর্কে এরকম কথা বলেছেন? তারা কিন্তু সমানে লড়াইটা দিয়ে গেছেন, সে যুব নেতা নেত্রীও যারা আছেন বা প্রবীণ যারা আছেন, সেই করে তারা 0 থেকে কিন্তু আবার 1-এ পৌঁছলেন। তারা তো ছিলেন না কোথাও, তাই না? 1-এ পৌঁছলেন, কিন্তু আমি তাদের মুখে আজ পর্যন্ত, তারা কিন্তু দলের সম্বন্ধে বরং কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে রুখে দাঁড়িয়েছেন। কংগ্রেস প্রায় 35 বছর হয়ে গেল বোধহয় ক্ষমতায় নেই, 30 বছর হবে, তারাও কিন্তু 2টো সিট পেলেন। হ্যাঁ, এই করে তাদের কোনোদিন শুনেছেন তারা দলের, মানে নিজেদের অভ্যন্তরীণ কি হয় আমি জানি না, দলের বাইরে সেভাবে কথা তারা কোনোদিন দলের সম্পর্কে এরকম টিভি ডেকে ডেকে, পোর্টাল ডেকে ডেকে তাদের শুনিনি আজ পর্যন্ত বলতে, মানে আমার জীবদ্দশায় শুনিনি। অথচ একটা দল মানে সারাক্ষণ মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পেছন পেছন হেঁটেছেন, ঘুরে বেরিয়েছেন, সুবিধা কি নিয়েছেন না নিজের, আমি তো 1 গ্লাস জলও নিইনি কোনোদিনও, কাজে আমি এ কথা জোর গলায় বলতে পারি। ঘুরে বেরিয়েছেন, হেঁটেছেন, মানে দিদি দিদি করে এইভাবে করেছেন। আজ যখন তিনি রবীন্দ্র জয়ন্তী পালন করেন, কই তার ওখানে তো এত শিল্পীকে দেখলাম না। আপনারা তো এক একজন গান মেলায় 5 দিন করে গান গেয়েছেন, কই আপনাদের কাউকে তো দেখলাম না ওনার পাশে গিয়ে দাঁড়াতে। কেন এখন আবার ভয় পাচ্ছেন নতুন সরকারের রোষে পড়বেন, তাই এই ভয় আপনাদের? খুব লজ্জা লাগে আপনাদের জন্য, জানেন তো, খুবই লজ্জা লাগে যে মানে এই রকমভাবে কেউ ধান্দাবাজি করতে পারে। আপনাদের না দেখলে বিশ্বাস করতাম না, কারণ আমি এগুলো বলতে পারি, কারণ আমি কোনোদিন এটা করিনি। আমি বিশ্বাস করি আজও যে রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান বা প্রধানা, তার সম্বন্ধে কোনো কথা বলা প্রোটোকলের বাইরে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি কোনোদিন বলিনি। আমার কোনো ইন্টারভিউ যদি কেউ দেখাতে পারেন, অদ্ভুত মানুষদের দেখছি। আমরা অল বেঙ্গল মেন্স ফোরামের তরফ থেকে আমাদের যিনি মুখ্যমন্ত্রী হলেন তার জন্য একটা শুভেচ্ছা বার্তা দিয়েছিলাম, এবং আমি কিন্তু যে কোনো জিনিসে একটা পুরুষের পার্সপেক্টিভ খুঁজি, বুঝলেন তো। তো আমি কি লিখলাম যে পুরুষের জেদে রাজা হয়, এবং ইনি সেই মানুষ যিনি কিন্তু বলতে পেরেছিলেন আই অ্যাম মেল, ইউ আর ফিমেল, ডোন্ট টাচ মি, কথা বলেছিলেন শ্রী শুভেন্দু অধিকারী আজ থেকে প্রায় 3 বছর আগে বোধহয়। এবং তখন আমি সেই মানুষ যিনি কিন্তু ওনার জন্যে চূড়ান্ত গলা ফাটিয়ে ওনাকে সমর্থন করেছিলাম। সেই ক্লিপিং আপনারা সবাই খুঁজলে পাবেন, হ্যাঁ, একটি প্রথিতযশা চ্যানেলে, একটি না বা 2-3টি। কাজে আমি, এবং এটা কেন আমি দিলাম, আমি পুরুষ মানুষকে বার্তা দিতে চাইলাম, এই যে আপনারা ভেঙে পড়েন,
এই যে আপনারা আত্মহত্যা করতে যান, এই মানুষটিকে দেখে শিখুন যে আজকে জেদ টেনাসিটি থাকলে মানুষ কী করতে পারে। কারণ আমি না যাই কিছুকে পুরুষের পার্সপেক্টিভ দিয়ে দেখতে চাই। আমি ওনাদের জন্য বার্তা দিলাম যে দেখুন এই মানুষটিকে দেখে শিখুন। আর অবভিয়াসলি আমরা একটা সংগঠন বাংলার, তা যিনি প্রশাসনিক প্রধান হয়ে আসবেন, এটা যদি প্রাক্তন মুখ্যমন্ত্রীও ফিরতেন তাকেও আমরা দিতাম। হঠাৎ আমাকে লোকে লিখতে শুরু করলেন, বাবা আপনি তো তৃণমূল ছিলেন, আবার হঠাৎ পাল্টি খেয়ে বিজেপি হয়ে গেলেন। আমি কোনোদিনই কিছু ছিলাম না, আজও আমি কিছু নই। আমি আগাগোড়া একটা কথা বলে এসেছি যে পুরুষ মানুষের জন্যে যিনি কিছু করবেন আমরা তাকে সমর্থন করব। তার মানে আমি কোনো দল হব না। আমরা চূড়ান্ত অরাজনৈতিক ছিলাম, আজও তাই আছি। পুরুষ মানুষের বাইরে আমি কিচ্ছু বুঝি না। যিনি পুরুষ মানুষের জন্য, কোনো দলের ম্যানিফেস্টোতে একটা লাইনও নেই পুরুষ মানুষের জন্য। কিন্তু হ্যাঁ, যদি এই সরকার পুরুষ মানুষের জন্য কিছু ভাবেন, আমরা নিশ্চয়ই মন থেকে তাদেরকে সাধুবাদ জানাবো, সেই অর্থে সমর্থন করব। তার মানে আমি দল করব বলিনি। অদ্ভুত আমাকে লিখছেন, আমার সম্বন্ধে কিছুমাত্র না জেনে, আমার সংগঠন সম্পর্কে কিছুমাত্র না জেনে যারা এই ধরনের কথা বলেন, তাদের আমরা অর্বাচীন ছাড়া আর কিছু বলতে পারি। এই ধারণাটা কি কোনোদিনও পাল্টাবে? কোনোদিন পাল্টাবে না, কারণ আমাদের এখানে মানুষের এটাই এইরকমভাবেই মানুষ সব ভাবেন। কিন্তু ধান্দাবাজিদের দেখে নিলাম যে মানুষটির পেছনে আপনারা দিনরাত ঘুরে বেরিয়েছেন, সুবিধাও নিশ্চয়ই পেয়েছেন বা আদায় করেছেন, আজ যখন সেই মানুষটি রইলেন না তখন তার প্রতি আপনাদের কি ব্যবহার, এটাও দেখে নিলাম। মানে এটাই কিন্তু ইন্ডিকেট করে যে আপনারা ঠিক এরকমই, যখন আর মানুষ ক্ষমতায় থাকেন না তখন তাকে আপনারা কি করতে পারেন আর চেনেন না। এটা কিন্তু ইন্ডিকেট, এটাই মানুষের চরিত্র। এই চাকরি, সম্পর্ক, পরিবার, এর বাইরেও কি পুরুষদের একটা জগৎ আছে? সেটা কি মনে করেন নাকি? আপনাকে একটা কথা আজকে এখানে বসে বলে যাই, যে পুরুষরা বিপদে না পড়েছেন, ধরুন তাদের সব কিছু ঠিকঠাক চলছে, তারা কেউ আমাদের কাছে আসেন। কিন্তু আমরা কিন্তু চেয়েছিলাম, যেটা নারীদের মধ্যে আছে, আপনি দেখবেন নারীর অধিকার নিয়ে যারা কাজ করেন, বহু সংগঠনে বহু নারী আছেন যারা কিন্তু কোনো অসুবিধার মধ্যে নেই, কিন্তু তারা নারীদের অধিকার নিয়ে লড়াই করছেন। কিন্তু যে পুরুষ, আমি এখানে বসে আপনাকে বলে যাচ্ছি তো, যে পুরুষরা কোনো অসুবিধা নেই তারা আমায় নিয়ে হাসেন, তারা আমাদের কাজকর্ম নিয়ে হাসেন, অনেকে আমায় গালাগাল করেন। কারণ তারা ভাবতেই পারেন না, তারা ভাবেন আমাদের, মানে আমার স্ত্রীর মতো ভালো কেউ নেই, আমার মতো ভালো কেউ নেই, আর এই পুরুষগুলো সব বজ্জাত, মিথ্যে কথা বলছে, এরাই বউ পেটায় এবং গিয়ে ওইখানে কাঁদুনি গায়, এরাই বজ্জাত। আসলে তারা জানেন না যে শয়ে শয়ে পুরুষ মানুষ কীরকম খারাপ অবস্থার মধ্যে আছেন, তাদের ধারণায় পুরুষ মানুষগুলো খারাপ, এবং বউয়ের কাছে গিয়ে তারা হিরো সাজেন যে দেখেছো এই পুরুষ মানুষগুলোই আসলে খারাপ, জানো তো, বলো আমি কি তোমার সঙ্গে কোনো দিন এরকম করি। মানে উনি ভীষণ ভালো, ওনার মতো কেউ ভালো হয় না। যেদিন নিজেদের ঘরে আগুন লাগে সেদিন ওনারা বুঝতে পারেন। যেই পুরুষ মানুষরা এই অসুবিধায় পড়েননি তারা কি কোনোদিনও পুরুষের অধিকার নিয়ে একটাও কথা বলেছেন? কোনো সেলিব্রিটি, কোনো কেউ? আর সেলিব্রিটিরা তো বলবেনই না, তাদের ইমেজ নষ্ট হবে, তাদের মহিলা ফ্যানেদের বেসটা যদি নষ্ট হয়ে যায়। কিন্তু নারীরা কিন্তু সেটা নন। দেখবেন বহু সেলিব্রিটি নারী তো আছেন যারা নারীর অধিকার নিয়ে লড়ছেন, তারা ভাবেন তাদের পুরুষদের বেসটা নষ্ট হয়ে যাবে? কোনোদিন তো তারা ভাবেননি, তারা তো চূড়ান্ত সোচ্চার নারীর অধিকার নিয়ে। কিন্তু সমস্ত পুরুষ সেলিব্রিটি ভাবেন আমি যদি পুরুষের অধিকার নিয়ে কথা বলি আমার নারীর ফ্যান বেসটা নষ্ট হয়ে যাবে। এইখানে পুরুষ আর নারীর তফাৎ হয়ে যাচ্ছে, সেই জন্য পুরুষ অধিকার আন্দোলন কোথাও এগোচ্ছে না। পুরুষ মানুষ যারা ঠিকঠাক আছেন ভালোই থাকুন আপনারা, আশা করব, কিন্তু তারা কেউ পুরুষ মানুষের অধিকার নিয়ে ভাবেন না, এক লাইনও ভাবেন না। যারা বিপদে পড়েছেন তারা এসছেন, তার বাইরে যারা রয়েছেন তারা ভাবছেন এভাবেই দিন কেটে যাবে, আমার বউ, আমার বাচ্চা, আমার ফ্ল্যাট, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ইএমআই, আমার বিদেশ ঘুরতে যাওয়া, এইভাবেই তারা কাটিয়ে দিতে চাইছেন। আর যারা সেটার বাইরে গেছেন তারা ঠিক উল্টো কথা বলেন, ভাগ্যিস দিদি জীবনে এই বিপর্যয়টা ঘটেছিল, তাই এর বাইরে যে একটা সমাজ আছে, জীবন আছে, তাহলে এখানে এসে বুঝতে পারলাম, না তো বুঝতে পারতাম না যে এর বাইরেও একটা জীবন হয়। পুরুষরাও প্রতিনিয়ত ভেতরে ভেতরে ধর্ষিত হয়ে যাচ্ছে, যেটা বোধহয় আমরাও বুঝতে পারছি। তারা বলতে পারেন না। মানসিক ধর্ষণ সব মানুষেরই হয়, চাকরি করতে গিয়েও হয়, সমাজেও হয়, সংসারেও হয়, সব জায়গায় হয়। এই যে আমরা ঘটা করে নারী দিবস পালন করছি, মাদার্স ডে পালন করছি, এটা কি মনে হয় যে ব্যবসা? পুরুষ দিবস, নারী দিবসে ব্যবসা সবচেয়ে বেশি হয়, যে গয়না বিক্রি হচ্ছে, এই বিক্রি হচ্ছে, সাজগোজের জিনিস বিক্রি হচ্ছে, এগুলো হচ্ছে একটা ব্যবসায়িক কনসেপ্ট। এবার সেটা পুরুষ দিবসে শুরু হচ্ছে, কারণ 25 সালে যেভাবে পুরুষ দিবসের আমি শুভেচ্ছা দেখেছি, এটাই তো চেয়েছিলাম যে পুরুষকে প্রমাণ করতে হবে ওনারাও বিক্রি হন, সেদিন সব পাল্টাবে। পুরুষ তো কোনোদিনও প্রমাণ করতে পারেননি যে ওনারাও কনজিউমার, যেদিন পারবেন সেদিন সব বদলাবে। শুনুন, এন্ড অফ দ্য ডে পৃথিবীতে সব কিছুই ব্যবসা, এন্ড অফ দ্য ডে সব, এভরিথিং ইজ B2B। আপনি যদি কনজিউমার না হয়ে উঠতে পারেন আপনাকে কেউ পাত্তা দেবে না। পুরুষ মানুষ তো কোনোদিন পারেননি, পারেন? মেয়ের বিয়ের গয়না কিন্তু পুরুষ মানুষ স্ত্রীকে টাকাটা দিয়ে দেন, তাহলে পয়সাটা খরচা করছেন কে? বিল কার নামে হয়? কার নামে হয় বলুন আমাকে? পুরুষের নামে হয়। পুরুষ মানুষ কবার বিউটি পার্লার যান, নিজের জন্য গয়না কবার কেনেন,
জামা কাপড়ও তার স্ত্রী জেনারেলি কিনে আনেন। একদমই তাই। পুরুষ মানুষকে কনজিউমার হয়ে উঠতে হবে, তাকে নিজের সাজগোজে নজর দিতে হবে, নিজের জামা কাপড়ে নজর দিতে হবে, নিজের জন্য খরচা করতে হবে, নিজের কথা ভাবতে হবে, একটু স্বার্থপর হতে হবে পুরুষ মানুষকে, যেটা তারা হয়ে উঠতে পারেন না, একদম পারেন না। ভারতবর্ষে 10% পুরুষ মানুষের হাতেই সব কিছু, ক্ষমতা বলুন, টাকা পয়সা বলুন, বাকি 90% পুরুষ মানুষ কেমন আছেন, এই 10% পুরুষ মানুষের কোনো মাথা ব্যথা নেই তাই নিয়ে। ওনারা জানেন ওনাদের আছে ক্ষমতা আছে, অর্থ আছে, সব ওনারা কিনে নেবেন। বাকি 90% পুরুষ মানুষ ভাড় হয়ে যায়, মরুক বাঁচুক কী আসে যায়, আইন ওদের জন্য নেই তো কী হয়েছে, আমরা তো সব কিনে নিতে পারবো আইন, আমাদের ওরা মরুক বাঁচুক কিছু আসে যায় না। পুরুষরা যদি দিনের পর দিন এত বিপদের মুখে পড়ছে, বিভিন্নভাবে তাদের পুরুষ উপরে মানুষের নিজেদের দোষ, মহিলা দেখলেই পতঙ্গের মতন ধায়, আমার মাথায় কিছু থাকে না। ফেসবুকে প্রেম 3 মাসের মধ্যে বিয়ে করতে চলে গেল, মায়ে বাবারা এসে বলছেন তো দিদি তখন আমাদের চেনে না, পাগল বিয়ে করার জন্য। তারপরে ছাগল, তারপরে এই ডিভোর্স। ডিভোর্স ছেড়ে দিন, ডিভোর্স পেলে তো বেঁচে গেল, ফাঁসিয়ে দেওয়া একদম এই ফাঁসানো ব্যাপারগুলো বিয়ে ধরে তো ঘটলে- তবু ঠিক ছিল, তারপরে তো ওই ওটোতে চলে যাচ্ছেন না, তারপরে যেটা হচ্ছে সেটা তো কহতব্য নয়, জেল। হুম, আমার কথার জন্য আমার কোনো রিগ্রেট নেই, আমি যে কথাগুলো বলছি আমি মাটিতে নেমে কাজ করি তাই বলছি, আমি 9 বছর ধরে যা দেখছি তাতে বলছি, তাতে পুরুষ নারী কে আমার ওপর রাগ করছেন আমার কিচ্ছু আসে যায় না। এখনও বলবো সব নারী খারাপ নন, সব পুরুষ ভালো নন, এখনও একই কথা বলবো। তাতে আমাকে কে গালাগাল করেন, আমাকে কে মিথ্যে ভাবছেন, ভুল ভাবছেন, আমার কিচ্ছু আসে যায় না। আমি যে কথা বলছি 9 বছরের কাজ করার ভিত্তিতে বলছি। চাইলে আমার অফিসে আসতে পারেন, সবাইকে আমন্ত্রণ জানানো রইল, বসে থাকবেন, বসে দেখবেন। আমি যদি মিথ্যে বলি তবে আমার কথা উইথড্র করব। আমি সত্যি আমার কিছু আসে যায় না, আমি কাউকে কেয়ার করি না। আমি তো বলছি আজ পর্যন্ত সরকার বলুন এই কোনো কারুর কাছ থেকে একটা জলের বোতল নিইনি, 1 পয়সার সাহায্যও নিইনি, কাজেই আমি জোর গলায় কথা বলতে এই জন্যই পারি। এই ব্যাপারটার জন্য আপনি সোশ্যাল মিডিয়াকে কেমনভাবে দায়ী করবেন? দেখুন সোশ্যাল মিডিয়া দুরকম হয়, আজকে আমরা যে কাজটা করি সোশ্যাল মিডিয়ার প্রচণ্ড সাহায্যেই করি এই কাজ। মানে যেখানে অল বেঙ্গল মেন্স ফোরাম বলুন বা কি এমআরএ নন্দিনী ভট্টাচার্য বলুন, যেখানে পৌঁছেছি সামান্য হলেও বিরাট অবদান সোশ্যাল মিডিয়ার। আর আমাদের এই যে কাজ, আমি কোথায় 10টা জায়গায় যেতে পারবো, আজকে একটা যদি পোস্ট করি সেটা মুহূর্তে যদি করতে পারি হাজার হাজার লোকের কাছে, সেটা তো সোশ্যাল মিডিয়ার জন্যই পারি। আমি তো একা মানুষ হয়ে 10টা জেলায়ও যেতে পারবো না, কিছু করতে পারবো না, তাহলে হাজার মানুষের কাছে পৌঁছাবার মাধ্যম কি সোশ্যাল মিডিয়া। তাহলে কি কাজে ইউজ হলো? ভালো কাজে। তেমনি খারাপ কাজে একটা যে কোনো জিনিসের, বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, তো বেগ তো আছেই বিজ্ঞানের, তো আপনি কীভাবে ইউজ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আবার অনেকে রিলে নেচে কুদে নানান রকমভাবে অসভ্যতাও করছে। আবার আপনি সোশ্যাল মিডিয়াকে প্রেম করার জায়গাও ধরতে পারেন, সে প্রেমে আপনি ফেসে গেলে সেটা আপনার ব্যাপার, আপনি কি করে ইউজ করবেন, তাই না? আজকে আমি লিঙ্কডইনে যখন এই অল বেঙ্গল মেন্স ফোরাম বা পার্সোনাল অ্যাকাউন্টে মেন্স রাইটের কথা বলতে শুরু করেছিলাম, তখন আমার খুবই নিকটজন আমায় বলেছিলেন আমি মারধরও খেতে পারি লিঙ্কডইনে এটা নিয়ে। কারণ লিঙ্কডইন হচ্ছে একটা হার্ডকোর তো প্রফেশনাল জায়গা, এবং যেখানে চাকরি বাকরির কথা সব কিছু সেই করতে গিয়ে আজকে পৃথিবী জোড়া মেন্স রাইট অ্যাক্টিভিস্টদের সঙ্গে আমার লিঙ্কডইন থেকেই পরিচয়, এবং লিঙ্কডইনে কিন্তু মেন্স রাইটের জন্য আলাদা গ্রুপ টুপ সব তৈরি হয়ে গেল, এবং সেখানে পৃথিবী জোড়া যত মেন্স রাইট অ্যাক্টিভিস্ট সে লিঙ্কডইন থেকেই আমি পেলাম, তাদের সঙ্গে আমার যোগাযোগ, তাদের সঙ্গে কথা। আজকে সেখানে আমার যে পরিমাণ ফলোয়ার, ভাবিনি কোনো দিন সেটা হবে। তাহলে আপনি কোনটাকে কিভাবে ব্যবহার করছেন তার উপরে সব কিছু নির্ভর করে। কিন্তু আজকে ইনস্টাগ্রাম, আমি জানি ইনস্টাগ্রামটা আমার খুব একটা জায়গা নয়, তবু আমি যে কোনো কিছুই আমার যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আমি কিন্তু ওখানে দিয়ে রাখি, সেখান থেকেও কিন্তু আমাদের কাছে বহু লোক আসেন। আমি যেই কাজটাই করি ইনস্টাগ্রামেও আমার একটা দেয়া থাকে, সেখান থেকে বহু লোক আমার সঙ্গে কথা বলেন, কিন্তু বহু মহিলা, বহু পুরুষ, যে দিদি আমরা যেতে চাই, আপনার সঙ্গে দেখা করতে চাই, আপনাদের অফিসে যেতে চাই, সেখানেও অনেকে কথা বলেন। কিন্তু পুরোটা ডিপেন্ড করে কিন্তু আপনি কোনটা কীভাবে ব্যবহার করছেন তার উপরে। এই যে আইনের জন্য তো কত লোক উপকারও পাচ্ছেন, আবার আইনকে অনেক লোক মিসইউজও করছেন না, তাহলে সবটা ডিপেন্ড করে তার উপর। কাজেই সোশ্যাল মিডিয়াকে তো খারাপ বলা যাবে না, আর সোশ্যাল মিডিয়াই তো ভবিষ্যৎ। দিদি এই যে কেসগুলোতে যাদের ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বা কিছু করা হচ্ছে, তাদের জন্য কি কি আইন আছে? দেখুন এটা একটা বিশাল ব্যাপার, তবে আমি পুরুষ মানুষকে আগাগোড়াই একটা কথা বলে এসেছি, আপনাদের বিপক্ষে যে আইনগুলো আছে আগে সেগুলো নিয়ে পড়াশোনা করুন। যখনই আপনি বিপক্ষটা জানবেন আপনার লড়াইটা সোজা হবে। মানে মেয়েদের জন্য যে আইনগুলো সেগুলোই তো আপনাদের বিপক্ষের আইন। আর বিএনএসটা পড়ুন, এখন কিন্তু আর আইপিসি সিআরপিসি নেই, 2023-এর 1 জুলাই থেকে এটা বিএনএস হয়ে গেছে, বিএনএসএস হয়ে গেছে। এগুলো পড়ুন। আমাদের একটা যে পডকাস্ট আমরা শুরু করেছি, এখন ইলেকশনের জন্য কিছুদিন বন্ধ রেখেছিলাম, আবার আমাদের পডকাস্টগুলো দেখুন, মেন কি বাত,
আমাদের অল বেঙ্গল মেন্স ফোরাম এবং বেঙ্গল হান্টেড, এদের দুটোর চ্যানেলেই আপনারা পাবেন। ওগুলো দেখবেন, প্রথিতযশা লয়াররা সেখানে কথা বলছেন। কারণ আমি এটা বুঝে গেছি নন্দিনী, যে পুরুষ মানুষের যারা মানে অসুবিধায় পড়া পুরুষ মানুষ, আমাদের কাছে তো তারাই আসেন, তাদের না আর অন্য জিনিসে খুব একটা ইন্টারেস্ট নেই। আমি আজকে একজন সুপারস্টারকে নিয়ে করতেই পারি একটা পডকাস্ট, তার জীবনে কি হচ্ছে, কি সিনেমা আসছে কিনা, তাদের না এগুলোতে ইন্টারেস্ট নেই। তারা একেবারেই লিগাল কথা শুনতে চান, লিগাল সলিউশন চান। সেই জন্য আমরা সেভাবেই এগিয়েছি, যে বিএনএসএস নিয়ে বা এই পুরুষ মানুষের মানে বেসিক আইনি প্রবলেমগুলো নিয়ে, বা এই যে একটা আমাদের কলকাতা হাইকোর্ট, কর্ণাটক হাইকোর্টে যে পিআইএল হয়েছে কাস্টাডি বাচ্চাদের এবং ভিজিটেশন নিয়ে, বা আপনার সাইবার ক্রাইমে পুরুষ মানুষের কী কী প্রবলেম হতে পারে, বা পরবর্তীগুলো আমাদের আরও জিনিস নিয়ে হবে। তো আমি দেখে নিয়েছি পুরুষ মানুষ এটাই চান, এবং সেই জন্য সেগুলোর ভিউ একটা মারাত্মক ভিউ। তো ওইগুলো যদি ওনারা দেখেন না, আমাদের যে পডকাস্ট মেন কি বাত, সেগুলোতে ওনাদের অনেক উপকার হবে। হয়তো ওরকম পড়তে ভাল লাগছে না, কিন্তু ওগুলো যেহেতু প্রশ্নোত্তরের মাধ্যমে, সেগুলো যদি ওনারা দেখেন বিরাট উপকার পাবেন ওনারা। এবং ওগুলো অত্যন্ত রিনাউন্ড লয়াররাই আমার সঙ্গে ওগুলোতে কথা বলেছেন। আমার মনে হয় এগুলো ওনাদের জানা উচিত, যে নতুন যে বিএনএস এলো তাতে কি কি সামান্য হলেও সুবিধে পাওয়া গেল, কি হলো, আমার মনে হয় ওগুলো ওনাদের দেখা উচিত। আমরা কয়েকটা এপিসোড বোধহয় দেখেছি, আবার কিছু এপিসোড আগামীতে আসছে, আগামীতে আবার অন্য অন্য সাবজেক্টের উপরে হবে। আচ্ছা, তা আমাদের সাধারণ নাগরিক হিসেবে এই একটা ব্যালেন্সড আর সুস্থ সমাজ গড়ে তোলার জন্য কি দায়িত্ব পালন করা দেখুন, উচিত? আমি একটা কথা বলি, এটা মুখে বললেই কিছু হবে না, সবাইকে তার জন্য দায়িত্বশীল হতে হবে। একটা আমাদের তো দেখুন 140 কোটি না, 140 কোটির দেশে তো শুনুন, আমাদের অর্ধেকের বেশি দেশের অর্ধেকের বেশি জায়গায় কোনো অ্যাওয়ারনেসই নেই। সেদিন একটা সিনেমা দেখছিলাম, আগস্ট 1947 বলে, যেখানে তখনও খবর পৌঁছয়নি ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, তখনও ইংরেজরা কীভাবে অত্যাচার করছিলেন। তো এরকমই যে আমাদের দেশের না মানে অধিকাংশ জায়গায় এখনও এটাই কেউ জানে না যে মেয়েদের জন্য তাদের কি আইন আছে, মেয়েরা জানেন না, তারপরে তো পুরুষ মানুষ। তো আমাদের না মানে রাষ্ট্রের তরফ থেকে এই যে বিএনএসএস হয়েছে, আমি আপনাকে বলতে পারি যে হয়তো লয়াররা ভালো করে জানেন না, জাজেদেরও অসুবিধা হচ্ছে, কারণ তারা পড়াশোনা করে এসছেন, ওগুলো নিয়ে মাথার মধ্যে ওগুলোই গেঁথে আছে, মিডিয়া জানেন না ভালো করে। তো এই যে এগুলো স্তম্ভ তো একটা দেশের, তো আমার মনে হয় রাষ্ট্রের তরফ থেকে এই উদ্যোগটা থাকা উচিত ছিল, যে প্রথমে এদেরকে সবাইকে এগুলো নিয়ে অ্যাওয়্যার করা, তারপরে সমস্ত রাজ্যে রাজ্যে এই নিয়ে লিগাল অ্যাওয়ারনেস এগুলো হওয়া উচিত ছিল। আমাদের না এটা নেই, এই পড়াশোনাটা নেই। আগে না সবার অ্যাওয়্যার হওয়া উচিত ছিল। এই আমি এখন যা বুঝি, আমার নিজের খুবই এই ব্যাপারগুলো খুব হোপলেস লাগে, যে এগুলো সম্ভব হয়তো আর হবে না। যে এই যে বড় বিজ্ঞপ্তিও অ্যাটলিস্ট আইপিসি, দেখবেন পুলিশে গেলেও দেখছি ওরা আইপিসি সিআরপিসি নিয়েই বলে যাচ্ছে, মানে ওইগুলো হচ্ছে। তো আমার মনে হয় যে সবার আগে এগুলো নিয়ে কথা হওয়া উচিত, এই অ্যাওয়ারনেস। কাজে ব্যালেন্স সমাজ তো তখনই আসবে যখন আপনার অ্যাওয়ারনেস থাকবে। তার আগে এগুলোকে তো সোনার পাথর বাটি মনে হয় না। সবার স্কুলে এই নিয়ে কথা হওয়া উচিত, অ্যাটলিস্ট 11-12 থেকে। আইপিসি সিআরপিসি যেগুলো ছিল, যে বিএনএসএস হয়েছে, এই নিয়ে একটা চ্যাপ্টার থাকা উচিত, এবং সে নিয়ে ক্লাস হওয়া উচিত ছোটোবেলা থেকে। এবং শুধু কিন্তু এগুলো নিয়ে নয়, এরপরে ছেলেমেয়েরা চাকরি করতে যাবে, সেখানে যে পশ কী ব্যাপার, বিভিন্ন জিনিস, এইগুলো সব শেখানো উচিত আমার মনে হয়, যাতে মেয়েরাও ইভেন যে চাকরি করতে গিয়েও তারা এগুলো জানবে, যে এগুলো আছে, এগুলো হলে এগুলো হওয়া উচিত আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ নন্দিনীদি, নতুন পাতার সাথে নন্দিনীকে এতটা সময় দেওয়ার জন্য। আজকের এই এত সুন্দর আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার হলো, যে আমরা এই যে বিভিন্ন রকম অ্যালিগেশন ছেলে মেয়ে উভয়ের জন্য আনছি, অ্যাটলিস্ট জেনে করা উচিত। দেখুন, এরমভাবে তো হয় না, সবারই নিজস্ব একটা লাইফে থাকে। অনেক মেয়েই আছেন যারা বিয়ের আগেই ঠিক করে নেন যে গিয়ে এগুলো করবো। কারণ এক থানার ওসিই বলেছিলেন যে দিদি, বিয়ের আগে মা আর মেয়ে এসে বলে গেল যে বলে যাচ্ছি আপনাকে, বিয়ের 15 দিন পরে এটা করবেন, চিঠি তখনই দিয়ে গেছেন। প্রত্যেক মানুষ তার নিজস্ব মোটিভেশন নিয়ে বাঁচেন, নিজস্ব একটা ধারা আছে বাঁচার, এ বন্ধ করা এত সোজা না। তাই মেয়েদেরকে বলতে চাইবো যে এটা কিন্তু সম্মানজনক বাঁচা নয়। আর ছেলেদেরকেও বলতে চাইবো, আপনারা একটু চালাক চতুর হন। মানে একটা মেয়ে, একটা বিয়ে, একটা সম্পর্কই জীবনের ডেস্টিনেশন হতে পারে না। পৃথিবী অনেক বড়, তার বাইরে অনেক কিছু করার আছে। একটু সবার কথা ভাবুন, দেশের কথা ভাবুন, সমাজের কথা ভাবুন, অনেক কিছু করার আছে। আর মেয়েদেরও বলতে চাইবো যে বিয়েটা কিন্তু জীবনের ডেস্টিনেশন নয়, তার বাইরেও অনেক কিছু করার আছে। মেয়েরা এখনও যদি ভেবে বসে থাকেন লাইফের কোনো ফোকাস নেই, কোনো লক্ষ্য নেই, যে বিয়েটা জীবনের ডেস্টিনেশন, এটা হতেই পারে না। তার বাইরে অনেক কিছু করার আছে, পৃথিবীটা অনেক বড়, সবার জন্য কিছু করার কথা ভাবুন।
আপনার কাজটাই কিন্তু আপনার পরিচয়, তার বাইরে কিচ্ছু থাকবে না, আর কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। অসংখ্য ধন্যবাদ দিদি, আর আপনাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ এপিসোডটায় সাথে থাকার জন্যে। আমাদের আজকের এই যে কথোপকথন, সেটা দেখে আমার মনে হয় নিশ্চয়ই কোনো না কোনো বিষয় নিয়ে আপনারা একটু ভাববেন। আগে ভাবুন, তারপরে কাজটা করুন। আজকের এপিসোডের কোন বিষয়টা আপনাদের সবথেকে বেশি ভাবিয়েছে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকুন এবং ভালো রাখুন আপনার কাছের মানুষগুলোকে। দেখা হচ্ছে আরও একটি এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে। আর আমি যেটা বলি, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী, যেখানে প্রতিটি গল্প একটি নতুন পাতার শুরু।